আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স সম্পর্কে। টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স হচ্ছে এমন একটা প্রসিডিওর যেখানে বলছে যে একটা ফেসিলিটি বা একটা প্ল্যান্টের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা আছে, যে সমস্ত স্টেক হোল্ডার্সরা আছে, স্টার্টিং ফ্রম অপারেটিং পার্সোনেল, তারপরে হচ্ছে মেইনটেনেন্স পার্সোনেল যারা আছে, এবং তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট পার্সোনেল, এবং যারা রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার, তারা প্রত্যেকে ওই মেইনটেনেন্স অ্যাক্টিভিটিগুলোর সঙ্গে জড়িত থাকবে বিভিন্নভাবে। মানে মেইনটেনেন্সটা হচ্ছে প্রত্যেকের দায়িত্ব, এই একটা ধারণা সকলের মধ্যে তৈরি হবে। সেই কনসেপ্ট থেকেই তৈরি হয়েছে টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স। এই টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স করবার ফলে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে প্ল্যান্টে ব্রেকডাউনের সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে, প্ল্যান্টের আউটেজ অনেক কম হচ্ছে, ওয়ার্ক প্লেস যেখানে লোকেরা কাজ করছে তাদের সেফটির ব্যাপারটা অনেক ভালো হচ্ছে, কারণ যে কোনো রকমের ফল্ট, যে কোনো রকমের আনসেফ কন্ডিশন যেটা একদমই প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে যাচ্ছে এবং তার ফলে সেটাকে রেকটিফিকেশন করা সম্ভব হচ্ছে। আদারওয়াইজ সেটা যদি না হতো, যতদিনে মেনটেন্যান্স পার্সোনেলরা সেটাকে দেখে আইডেন্টিফাই করতো তখনই রেকটিফিকেশনটা হতো, তাতে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বৃদ্ধি পেত। কিন্তু টোটাল প্রোডাক্টিভ মেনটেন্যান্সের জন্য ওয়ার্ক প্লেসটা অনেক বেশি সেফ হচ্ছে এবং ওভারঅল প্রোডাক্টিভিটিটা বৃদ্ধি পাচ্ছে। তো আগের দিন আমরা বলেছিলাম যে এই টোটাল প্রোডাক্টিভ মেনটেন্যান্স, এই টোটাল ব্যাপারটা বিভিন্ন কর্পোরেট সেক্টরে অ্যাডপ্ট করা হয়েছে, এবং এই কর্পোরেট সেক্টরে যে টোটাল প্রোডাক্টিভ মেনটেন্যান্সের কনসেপ্ট অ্যাডপ্টেড হয়েছে সেটা হচ্ছে টোটাল 8খানা পিলারের ওপরে দাঁড়িয়ে আছে। টোটাল 8খানা পিলারের ওপরে দাঁড়িয়ে আছে, মানে ওইগুলোর উপরে ভিত্তি করেই গড়ে উঠেছে টোটাল প্রোডাক্টিভ মেনটেন্যান্স। তো সেই 8খানা পিলার, যেগুলো আগের দিন আমরা অলরেডি ডিসকাস করেছি, আমরা আগের দিনের ক্লাসে এই 8খানা পিলার সম্পর্কে ডিসকাস করেছি। এইগুলোই হচ্ছে টোটাল প্রোডাক্টিভ মেনটেন্যান্সের মেন আইডিয়া। এগুলোই যদি সবগুলো ঠিকঠাক থাকে তাহলে টোটাল প্রোডাক্টিভ মেনটেন্যান্স একদম সুন্দরভাবে চলতে থাকবে। এবং এই যে 8খানা পিলার কোথাও দাঁড়াতে গেলে তার আগে কি দরকার? একটা ফাউন্ডেশন দরকার। একটা ফাউন্ডেশন না করে পিলার দাঁড়াবে কি করে? তো সেই ফাউন্ডেশনটার নাম হচ্ছে 5S ফাউন্ডেশন। এই 5S ফাউন্ডেশনের উপরে এই আইডিয়াগুলোকে অ্যাডপ্ট করা সম্ভব। তো সেই 5S এর ব্যাপারটা আমরা আজকে দেখব। 5S ফাউন্ডেশন জিনিসটা কি? 5S এর 5টা এস আছে। প্রথম এস এর নাম হচ্ছে শর্ট। শর্ট মানে কি? শর্ট মানে হচ্ছে ডিটারমাইন which items are used frequently and which are not. The ones used frequently should be kept close by, whereas others should be stored further away. মানে যত প্ল্যান্টের মধ্যে অনেক রকমের ইকুইপমেন্ট তো আছে, তার মধ্যে কিছু ইকুইপমেন্ট হয়তো রেগুলারলি ইউজ হয়, কিছু হয়তো অনেক রেগুলারলি বা ফ্রিকোয়েন্টলি ইউজ হয় না। তো সেক্ষেত্রে দেখতে হবে যেগুলো রেগুলারলি ইউজ হচ্ছে সেই ইকুইপমেন্টগুলো কিন্তু কাছাকাছি রাখতে হবে, আর যে ইকুইপমেন্টগুলো রেগুলারলি ব্যবহার করার দরকার হচ্ছে না সেগুলোকে দূরে কোনো একটা জায়গায় গুছিয়ে রাখতে হবে। এবার যে জিনিসগুলো রেগুলার দরকার হয় না সেগুলোকে যদি সামনে রেখে দেওয়া হয় তাহলে সেটা একটা ওয়ার্ক প্লেসকে অকুপাই করে রেখে দেবে, এবং তার ফলে কি হবে, যেগুলো ইমিডিয়েটলি দরকার, ডেলি যে জিনিসগুলো দরকার হয় প্ল্যান্টে কাজ করতে গেলে, সেই জিনিসগুলো আর খুঁজে পাওয়া যাবে না, সেগুলো দূরে থেকে যাবে। সুতরাং শর্ট আউট করতে হবে, শর্টিং করতে হবে যে কোনটা জরুরি কোনটা জরুরি নয়। সেই শর্টিং এর কাজটা কারা করবে? সকলেই করবে। প্ল্যান্টের মধ্যে যারা কাজ করছে সকলকেই এতে ভাগ নিতে হবে, যে শর্টিং করা। সেই শর্টিং এর মাধ্যমে যেগুলো দরকারি সেগুলোকে কাছাকাছি রাখো, যেগুলো দরকার নেই, অপ্রয়োজনীয় বা যেগুলো রেগুলারলি প্রয়োজন হয় না সেগুলোকে আলমারিতে ঢুকিয়ে বা যে কোনো একটা সেফ ওয়ার্ক প্লেসে সেখানে রেখে দিতে হবে, সামনে রাখলে চলবে না। নেক্সট হচ্ছে সিস্টেমাইজ। ইচ আইটেম শুড হ্যাভ ওয়ান প্লেস অ্যান্ড ওয়ান প্লেস অনলি টু বি স্টোরড। প্রত্যেকটা আইটেম সেটাকে রাখবার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকা উচিত এবং সেই জায়গাতেই ওটাকে রাখতে হবে। এমন নয় যে আজকে একটা জায়গায় রাখা হলো, অন্যদিন আরেক জায়গায় মন হলো রেখে দিলাম, এটা ডিজায়ারেবল নয়। সুতরাং একটা সিস্টেমাইজ করতে হবে, প্রসেসটাকে সিস্টেমাইজ করতে হবে, তবে গিয়ে টোটাল প্রোডাক্টিভ মেনটেন্যান্সটা ঠিক মতো দাঁড়াবে। সুতরাং 5S এর মধ্যে প্রথম এস ছিল শর্ট, সেকেন্ড এসটার মানে হচ্ছে সিস্টেমাইজ, সবকিছু একটা সিস্টেমেটিক ম্যানারে চলতে থাকবে। নেক্সট হচ্ছে সাইন। সাইন মানে হচ্ছে ঝকঝকে, আমরা জানি। দেন ওয়ার্ক প্লেস নিডস টু বি ক্লিন। উইদাউট ইট
problems will be more difficult to identify and maintenance will be more difficult to perform. ওয়ার্কপ্লেস যেখানে কাজ করা হচ্ছে সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। নোংরা আবর্জনায় যদি জায়গাটা ভরে থাকে তাহলে যদি কোনো ফল্ট হয়েও থাকে সেই জায়গায়, সেই ফল্টটা খুঁজে বার করতে খুব কষ্ট হবে এবং খুব সেটাকে সারাতেও অনেক বেশি পরিশ্রম করতে হবে। সুতরাং ওয়ার্কপ্লেস যেখানে কোনো ইকুইপমেন্টটা আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এই দায়িত্ব সকলকে নিতে হবে। যারা এই প্ল্যান্টে কাজ করছে সকলের দায়িত্বে এটা পড়ছে যে ওয়ার্কপ্লেসটা যেন প্রপার ক্লিনলিনেসটা বজায় থাকে। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ডাইজ মানে হচ্ছে যে the workplace should be standardized and labeled. This often means creating processes where none existed properly. ঠিক আছে, মানে একটা প্রপার স্ট্যান্ডার্ড এবং লেভেল সেটাকে মেনটেন করতে হবে। একটা স্ট্যান্ডার্ডাইজ একটা যারা হচ্ছে রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার তারা কিছু কি পারফরমেন্স ইন্ডিকেটর তো প্রোভাইড করবে যে প্ল্যান্টের পারফরমেন্স ভালো হচ্ছে কি না হচ্ছে সেটা যাচাই করবার জন্য কিছু পারফরমেন্সের ইন্ডিকেটর তারা বলে দেবে। সেইগুলো সকলে জানলো। এবার সকলে জানার পরে তারা জানলো যে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ডটা কিরকম থাকা উচিত, অ্যাকচুয়াল লেভেলটা কিরকম থাকা উচিত, এবং সেই ব্যাপারটা সকলকে দেখতে হবে যেন ওয়ার্কপ্লেসের মধ্যে প্রপার স্ট্যান্ডার্ডাইজড এবং লেভেল থাকে সবকিছু। এবং এই প্র্যাকটিস যদি কোথাও না থাকে তাহলে সেখানে এই প্র্যাকটিসটা নতুন করে চালু করতে হবে। সমস্ত কিছু প্রপার লেভেলিং থাকা উচিত যে কোন জিনিসটা কি, যেন যে কোনো লেইম্যান যদি সেখানে যায় সেও যেন ব্যাপারগুলোকে বুঝতে পারে, তবে গিয়ে প্রপার স্ট্যান্ডার্ডাইজেশনটা গড়ে উঠবে। নেক্সট হচ্ছে সাস্টেন। 5S এর মধ্যে লাস্ট যে এস সেটা হচ্ছে সাস্টেন। সাস্টেন মানে হচ্ছে এফোর্টস শুড বি মেড টু কন্টিনিউয়ালি পারফর্ম ইচ অফ দি আদার স্টেপস অল দ্য টাইম। সাস্টেন মানে হচ্ছে এটাকে বজায় রাখতে হবে। এর আগের যে স্টেপগুলো বলা হলো মানে শর্ট, সিস্টেমাইজ, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, এই স্টেপগুলো এগুলো হয়তো কোনো ওয়ার্ক প্লেসে একবার চালু হলো, তারপরে হয়তো আস্তে আস্তে সবাই ব্যাপারটাকে হালকাভাবে নিয়ে নিল এবং তারপরে আস্তে আস্তে এই প্র্যাকটিসগুলো আর থাকলো না। এটা ঠিক নয়। মানে আগের যে প্র্যাকটিসগুলো বলা হলো এই প্রসেসগুলো বা প্র্যাকটিসগুলো যেন সাস্টেন করে, এগুলো যেন বজায় থাকে। ঠিক আছে, তবে গিয়ে প্রপার 5S ফাউন্ডেশন তৈরি হবে। এই যে 5S ফাউন্ডেশন অর্থাৎ শর্ট, সাস্টেন, শাইন, স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড সাস্টেন, এই ফাউন্ডেশনগুলো যখন তৈরি হয়ে যাবে, এই প্র্যাকটিসগুলো বা এই আইডিয়াগুলো যখন সমস্ত ওয়ার্কিং পার্সোনেল যারা ওই প্ল্যান্টের মধ্যে কাজ করছে তাদের সকলের মধ্যে তৈরি হয়ে যাবে, তখন খুব সহজেই তার উপরে ভিত্তি করে এই যে 8খানা পিলার আছে পিপিএম এর, এই 8খানা পিলারকে খুব সহজেই এস্টাবলিশ করা সম্ভব হবে এবং এস্টাবলিশ করার মাধ্যমে এই সেই যে টিপিএম অর্থাৎ টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স এই ব্যাপারটাকে কোনো প্ল্যান্টের মধ্যে অ্যাডপ্ট করা সম্ভব এবং তার অ্যাডভান্টেজগুলো তখন পাওয়া যেতে থাকবে। ঠিক আছে, সুতরাং এই যে পিলার্স, সেই 8 পিলার্সটা তোমাদেরকে জানতে হবে টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্সের মধ্যে। আর কি জানতে হবে যে 5S, 5Sটা হচ্ছে ফাউন্ডেশন, মানে বাড়ির যেরকম ভিত থাকে এই টিপিএম এর এটাও হচ্ছে ভিতের মতো। এই ভিতের ওপরে দাঁড়িয়ে 8টা পিলার থাকবে এবং টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্সটা গড়ে উঠবে। ঠিক আছে, তো এইটাই ছিল এই ইউনিট 2, যেটা তোমাদের ইউনিট 2 এর মধ্যে এইটা লাস্ট টপিক ছিল, টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স। এই টপিকের মধ্যে কারোর কোনো ডাউট আছে? এতক্ষণ যেটা এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে আমরা কেবলমাত্র ইন্ট্রোডাক্টরি কিছু জিনিস বলেছি যে মেইনটেনেন্স কত রকমের হয়, মেইনটেনেন্সের কত ফ্রিকোয়েন্সিতে মেইনটেনেন্স করতে হয়, মেইনটেনেন্স করার অ্যাডভান্টেজগুলো কি কি হয়, মেইনটেনেন্সের মধ্যে টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স কনসেপ্টটা কি। তার আগে আমরা দেখেছি যে কিছু জেনারেল প্র্যাকটিস, যেরকম আমাদের ট্রান্সফরমার অথবা রোটেটিং মেশিনের ক্ষেত্রে মেইনটেনেন্স প্র্যাকটিস কিরকম করা উচিত তার একটা তালিকা আমরা দেখেছি, যেখানে ছকের আকারে বলা হয়েছিল যে কিরকম ফ্রিকোয়েন্সিতে মেইনটেনেন্স করা হতে পারে। তাছাড়াও তার আগে আমরা দেখেছি যে টেস্টিং এর বিভিন্ন প্রকারভেদ, টাইপ টেস্ট, রুটিন টেস্ট, স্পেশাল টেস্ট, এগুলো কি। তাছাড়া হচ্ছে ডাইরেক্ট টেস্ট, ইনডাইরেক্ট টেস্ট,
হ্যালো স্যার। গেছে। পাওয়ার কাট হয়ে গেছে তাহলে। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটা সেকেন্ড চ্যাপ্টার, যেটা আমাদের ইউনিট 2 ছিল। তো ইউনিট 2 আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা চলে আসবো আমাদের যে থার্ড চ্যাপ্টার, এই থার্ড চ্যাপ্টারের উপর। থার্ড চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি টপিক পড়বো সেটা প্রথমে একবার দেখে নিই। চ্যাপ্টারের মধ্যে আমরা দেখব টেস্টিং এন্ড মেইনটেনেন্স অফ দা রোটেটিং মেশিন। ঠিক আছে, বিভিন্ন যে রোটেটিং মেশিন অর্থাৎ মেইনটেনেন্স অ্যাক্টিভিটি করা প্রয়োজন, সেই ব্যাপারগুলো আমরা দেখব থার্ড ইউনিটের মধ্যে। তো এটা আমরা শুরু করি। তো দেখো, প্রথমেই আমরা দেখবো যে মোটরের ক্ষেত্রেও বিভিন্ন রকমের টেস্টিং হয়। যেরকম জেনারেল ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, মেইনটেনেন্স এর মধ্যে টেস্টিং এর মধ্যে বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন টাইপ, রুটিন টেস্ট এবং স্যার স্পেশাল আপনার কথা টেস্ট। বলে সেগুলো ডিস্টার্ব করছে মোটরের স্যার। উপরেও নিশ্চয়ই করতে হবে। সাউন্ড যাচ্ছে না? সবাই না স্যার, সবাই কথাই কেটে কেটে বাড়ছে। আসছে স্যার। বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? একটু ফোনের নেট থেকে হচ্ছে তো একটু প্রবলেম। আচ্ছা দেখো, এখানে টাইপ টেস্ট যেটা আছে, টাইপ টেস্ট মানেটা কি? টাইপ টেস্ট কার উপরে করা হয়? কোন ইকুইপমেন্টের উপরে টাইপ টেস্ট করা হয়? সমস্ত স্যাম্পলের উপরে তো করা হয় না। এটা মানে হচ্ছে একটা প্রোডাক্ট শটের মধ্যে যতগুলো প্রোডাক্ট তৈরি হচ্ছে সবগুলোর উপরে কিন্তু টাইপ টেস্ট করা হয় না। টাইপ টেস্ট করা হয় ওই লটের মধ্যে থেকে বেছে নিয়ে একটা কিংবা দুটো এরকম ভাবে স্যাম্পল আরবিট্রারিলি সিলেক্ট করা হয় এবং তার উপরে টাইপ টেস্ট পারফর্ম করা হয়। তো সেই যে টেস্ট, যেটা হচ্ছে একটা দুটো স্যাম্পলের উপরে করা হয়, সেটা হচ্ছে টাইপ টেস্ট। টাইপ টেস্ট হতে পারে ডিস্ট্রাকটিভ টাইপের। ঠিক আছে, টাইপ টেস্টগুলো ডিস্ট্রাকটিভ হতে পারে। আর হয় রুটিন টেস্ট। রুটিন টেস্ট মানে হচ্ছে প্রত্যেকটা যে ইউনিট ম্যানুফ্যাকচার করা হলো, প্রত্যেকটি ইউনিটের উপরে রুটিন টেস্টটা পারফর্ম করা হবে। এবার হচ্ছে কি, একটা সেম টেস্ট সেটা টাইপ টেস্ট হতে পারে, আবার রুটিন টেস্টও হতে পারে। কোনো একটা টেস্ট যেটা কোনো ফ্যাক্টরি প্রেমিসেস, যেখানে ওই প্রোডাক্টটা তৈরি, ম্যানুফ্যাকচারারের যে প্রেমিসেস, সেইখানে যে টেস্টটা একটা রুটিন টেস্ট হিসাবে কনসিডার করা হচ্ছে, বা একটা টেস্ট যেটা কোনো ম্যানুফ্যাকচারের প্রেমিসেসে হয়তো সেটা টাইপ টেস্ট হিসাবে কনসিডার করা হচ্ছে, মানে সেটা সমস্ত স্যাম্পেলগুলোর ওপরে করছি না, কেবলমাত্র একটা কিংবা দুটোর ওপরে করছি। কিন্তু সেগুলো যখন কোনো ফ্যাক্টরিতে এসে পৌঁছালো, যেখানে ওই ইনস্টল মানে ওই ইকুইপমেন্টটা আলটিমেটলি বসবে, সেখানে কিন্তু সমস্ত টেস্টগুলোই সমস্ত ইকুইপমেন্টের উপরে করা হলো। তার মানে ওই একই টেস্ট যেটা ফ্যাক্টরি প্রেমিসেস বা ম্যানুফ্যাকচারারের প্রেমিসেসে যেটা ছিল আমার টাইপ টেস্ট, সেই সেম টেস্টটা যখন সেটা ফ্যাক্টরি প্রেমিসেসে হলো, মানে যেখানে অ্যাকচুয়ালি ওটা ইনস্টল হবে সেই প্রেমিসেসে করলাম, তখন কিন্তু ওটা হয়ে গেল রুটিন টেস্ট। তাহলে সেম টেস্টটা টাইপও হতে পারে, রুটিনও হতে পারে, ডিপেন্ড করছে কোথায় করছি। ঠিক আছে, এটা হলো টাইপ এবং রুটিন টেস্টের মধ্যে প্রকারভেদ। এটা আমরা আগেই পড়েছি।
তো এখন আমরা দেখবো যে মোটরের ক্ষেত্রে কোনগুলো টাইপ এবং কোনগুলো রুটিন। আর তাছাড়াও হয় কি স্পেশাল টাইপ অফ টেস্ট। স্পেশাল টেস্ট অফ মোটর is done as per customer requirement to obtain information useful to the operator during maintenance। মানে কিছু কিছু টেস্ট স্পেশালি করা থাকে যেগুলো আহ, কি জন্য করছে না, কাস্টমার বলছে বলে, যে মোটরটা কিনছে সে যদি বলে তখন ওই টেস্টগুলোকে করা হবে। স্পেশাল টেস্ট মানে হচ্ছে কিছু কিছু টেস্ট যেগুলো কাস্টমারের রিকোয়ারমেন্টকে ফুলফিল করবার জন্য করা হয়। সেগুলো অপারেটর যারা আছে ওই ইকুইপমেন্ট, মানে এক্ষেত্রে মোটর যারা অপারেট করবে তারা যখন মেনটেন্যান্সের কাজ করবে বা মেনটেন্যান্স যারা করে তারা যখন কাজ করবে তাদের কাজ করতে সুবিধা হবে, এই টেস্টটা করা থাকে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্যার। আচ্ছা, আর তাহলে দেখো যেমন হচ্ছে কিছু টেস্ট বলেছে, যেমন ধরো স্পেশাল টেস্ট হিসাবে কি বললো এখানে না, পার্শিয়াল ডিসচার্জ টেস্ট অন দা ওয়াইন্ডিংস, ভাইব্রেশন অ্যানালিসিস অফ দা মোটর বাই আল্ট্রাসাউন্ড ডিটেক্টর অর রোটোর ইলেকট্রিক্যাল সিগনেচার অ্যানালিসিস। এগুলো স্পেশাল টাইপের টেস্ট, ঠিক আছে? এগুলো যে সমস্ত মোটরে করা হবে তা নয়, এগুলো হচ্ছে স্পেশাল টেস্ট। যেহেতু এগুলো যদি যারা মোটরটা পারচেজ করছে তারা যদি বলে, যারা ম্যানুফ্যাকচার করছে তাদের কাছে যদি রিকোয়েস্ট করে বা তারা তাদের নিজেদের মধ্যে এগ্রিমেন্ট হয় যে এই টেস্টগুলো করে দিতে হবে, যদি এই টেস্টে পাস করে তবেই মোটরটা পারচেজ করা হবে, এরকম এগ্রিমেন্ট হয়। কাদের মধ্যে হয় না, ম্যানুফ্যাকচারার এবং পারচেজার, তাদের মধ্যে এগ্রিমেন্টের ভিত্তিতে এই বিশেষ টেস্টগুলো করা থাকে। এগুলো সমস্ত মোটরে যে করা হবেই তার কোনো মানে নেই, এগুলো স্পেশাল টেস্ট। এবার আমরা দেখবো যে মোটরের ক্ষেত্রে যে বিভিন্ন রুটিন এবং টাইপ টেস্টগুলো হয় সেগুলো কি কি। রুটিন টেস্টের মধ্যে দেখো, রুটিন টেস্ট অন থ্রি ফেজ ইন্ডাকশন মোটরস। রুটিন টেস্ট কিরকম? মেজারমেন্ট অফ ডিসি রেজিস্ট্যান্স, মেজারমেন্ট অফ ইনসুলেশন রেজিস্ট্যান্স, measurement high voltage test, reduced voltage running up test, no load test, open circuit voltage ratio test। এই টেস্টটা কেবলমাত্র স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেই করা সম্ভব। এই ভোল্টেজ রেশিও টেস্ট যেটা ওপেন সার্কিট কন্ডিশনে, এটা কেবলমাত্র স্লিপ রিং ইন্ডাকশন মোটরেই করা সম্ভব। স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এটা করা যাবে না। লকড রোটর টেস্ট, লকড রোটর মানে রোটরটাকে জ্যাম করা অবস্থায়। আর একটা হচ্ছে মেজারমেন্ট অফ স্লিপ। এই বিভিন্ন ধরনের যে টেস্ট, এগুলো হচ্ছে মোটরের ক্ষেত্রে, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে রুটিন টেস্ট। রুটিন টেস্ট মানে কি, প্রত্যেকটা মোটর যেটা পারচেজ করা হবে বা কোথাও ইনস্টল করা হবে সেই সময় প্রত্যেকটা মোটরের উপরে এই টেস্টগুলোকে কিন্তু করতেই হবে, ঠিক আছে? এই সমস্ত টেস্টগুলোকে অবশ্যই করতে হবে। এগুলোই যে কারণে বলছি এগুলো হচ্ছে সব রুটিন টেস্ট, ঠিক আছে? রুটিন টেস্টের মধ্যে প্রথমেই যেটা বলছে, রুটিন টেস্টের মধ্যে প্রথমেই যে রুটিন টেস্টটা বলছে সেটার নাম কি? সেটা হচ্ছে মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে? মেজারমেন্ট অফ ডিসি রেজিস্ট্যান্স। এই মেজারমেন্ট অফ ডিসি রেজিস্ট্যান্স এই ব্যাপারটার মানেটা কি? ডিসি রেজিস্ট্যান্স মানেটা কি? মোটরের কটা টার্মিনাল থাকে বলতো? একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কটা টার্মিনাল থাকে? মোটরের টার্মিনাল কভার তোমরা দেখেছো? কটা টার্মিনাল থাকে? ছটা টার্মিনাল থাকে। কিরকম নাম করা থাকে তার? নামগুলো কিরকম থাকে বলো? 4YB এরকম ধরনের। হ্যাঁ, এ ধরো এটা হচ্ছে আমার তিনটে, আর হচ্ছে উপরে তিনটে। ঠিক আছে, এখন আমি সবগুলো সেম কালারে দিয়ে রাখি। মোটরের যদি টার্মিনাল কভার তোমরা খোলো সেখানে এরকম ছটা টার্মিনাল দেখতে পাবে, ঠিক আছে? আমি এই নামগুলো দিয়ে দিচ্ছি। সাপোজ এর নাম দিলাম আমি U1, ঠিক আছে? এটা হচ্ছে U1,
এটা হচ্ছে আমার U2, আর এটা হচ্ছে আমার U3। তিনটে টার্মিনাল হয়ে গেল। আর উপরের দিকে যে তিনটে টার্মিনাল আছে, সরি, U1 U2 U3 না দিয়ে আমি সাপোজ ভালো করে লিখি, এটা হচ্ছে UVW এরকম নাম দিই, U1 V1 W1 এরকম লিখলাম, U1 V1 W1। ঠিক আছে, তিনটে মোটরের নিচের দিকের যে এটা, মানে এটা হচ্ছে স্টার্টিং। ঠিক আছে, মোটরের যে ওয়াইন্ডিংস গুলো থাকবে, মোটরের ওয়াইন্ডিং এর কি থাকে, একটা স্টার্টিং এন্ড থাকে আর একটা হচ্ছে ফিনিশিং এন্ড থাকে। একটা হচ্ছে স্টার্টিং এন্ড আর একটা হচ্ছে ফিনিশিং এন্ড। তো স্টার্টিং এন্ড গুলোকে ধরো আমরা এরকম নাম দিয়েছি U1 V1 আর W1। তার মানে এটা একটা ওয়াইন্ডিং U1, এর ফিনিশিং এন্ডটা ধরো U2। ঠিক আছে, সেরকম ভাবে V1 তার ফিনিশিং এন্ডটা হবে V2, V1 তার ফিনিশিং এন্ডটা হবে V2। এটা একটা ওয়াইন্ডিং V1, এর ফিনিশিং ধরলাম আমি V2। এরকম আরেকটা হচ্ছে W ফেজের, যেটা হচ্ছে ব্লু ফেজের ধরলাম, ধরো এটা হচ্ছে W1 আর এটা হলো সে W2। ঠিক আছে, যখন এটা ডেল্টা কানেক্টেড হবে তখন এটা কিরকম ভাবে কানেক্টেড থাকবে, এই ওয়াইন্ডিংস গুলো ডেল্টা যদি কানেক্টেড হয় তাহলে কিভাবে কানেক্টেড থাকবে বলো? একটা শুরু আর একটা শেষ। হ্যাঁ, একটা শুরু আর একটা শেষ। তো ধরো এইরকম হলো একটা, আবার এইটা এরকম হলো, আবার এইটা ধরো এরকম গিয়ে এর সঙ্গে কানেক্টেড হয়ে গেল। তাহলে এইরকম একটা কানেকশন, এটা হচ্ছে ডেল্টা কানেকশন যদি হয় তাহলে। আর যদি স্টার কানেক্টেড হতো তাহলে কিরকম হতো? স্টার কানেক্টেড হলে এই ফিনিশিং অমন হতো একটা। এটা শর্ট করে দিতাম, তাহলে হয়ে যেত এটা স্টার কানেক্টেড। কিন্তু আমার মোটরের মধ্যে যে টার্মিনাল কভার, সেটা যদি আমি খুলি তার মধ্যে এরকম 6টাই টার্মিনাল দেখতে পাবো। ঠিক আছে, আমি ধরলাম এটা, এটা ধরলাম আমি U2, ঠিক আছে, U2 V2 W2 এরকম 6টা টার্মিনাল আছে। এখন এই যে আমার মানে এই যে কয়েলস গুলো আছে বা ওয়াইন্ডিংস গুলো আছে, এই ওয়াইন্ডিং গুলোর মধ্যে এর রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত সেটা তো আমাকে জানতে হবে। এই যে আমাদের যে রেজিস্ট্যান্স গুলো আছে, আর সুমিত সাহা বলো, কি বলছিলে তুমি? সরি এমনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো মোটরের যে টার্মিনাল কভার, সেটা খুললে আমরা দেখতে পাবো এরকম 6খানা টার্মিনাল আছে। এখন 6খানা টার্মিনাল গুলো কিসে কানেক্টেড আছে, স্টারে কানেক্টেড আছে না ডেল্টায় কানেক্টেড আছে, সেটা আমি কি করে জানবো? সেটা টার্মিনাল কভার খুলেই দেখতে পাবো। এখানে যে কানেক্টারটা আছে সেটা যদি এরকম শর্ট করা থাকে তাহলে বুঝবো এটা স্টার কানেক্টেড। আর যদি না করে যদি এরকম থাকে, মানে এইরকম যদি কোনো শর্টিং এর ব্যাপার থাকে, তার মানে আমরা বুঝতে পারবো যে কানেকশনটা এরকম টাইপের আছে। ইউটুর সঙ্গে V1, সরি ইউটুর সঙ্গে U1 হবে না, ইউটুর সঙ্গে ধরো কি আছে এখানে, ইউটুর সঙ্গে V1, ইউটুর সঙ্গে V1, মানে এরকম যদি শর্টিংটা থাকে, এরকম যদি কোনো শর্টিংটা থাকে, এইরকম যদি শর্ট করা থাকে, তার মানে আমি কি বুঝবো? তার মানে আমি বুঝবো মোটরটা হচ্ছে ডেল্টা কানেক্টেড। যদি আমি মোটরের টার্মিনাল কভার খুলে দেখি যে মোটরের কানেক্টর গুলো এরকম ভাবে কানেক্টেড করা আছে, তার মানে আমি বুঝবো মোটরটা হচ্ছে ডেল্টা কানেক্টেড আছে। আর যদি তা না করে যদি আমি দেখি এইরকম কানেক্টেড হয়ে আছে, তখন আমি কি বুঝবো? মোটরটা হচ্ছে স্টার কানেক্টেড। তো যাই থাকুক, মানে স্টার অথবা ডেল্টা কিছু তো একটা থাকবে, যেটা আমরা মোটরের টার্মিনাল কভারটা খুললেই বুঝতে পারবো। কিন্তু আমাদের যেটা কাজ, এই যে টেস্টিংটা, মানে রুটিন টেস্টের মধ্যে যেটা প্রথম টেস্ট, মানে হচ্ছে মেজারমেন্ট অফ দ্য ডিসি রেজিস্ট্যান্স অফ দ্য ওয়াইন্ডিং। এইখানে আমরা কি করতে চাইছি না, আমরা করতে চাইছি অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সটাকে মেজার করতে চাইছি। কার রেজিস্ট্যান্স মেজার করতে চাইছি? এই যে কয়েল গুলো আছে, মানে এর ভেতরে যে ওয়াইন্ডিংস গুলো আছে তাদের রেজিস্ট্যান্সটা, সেটাকে আমাকে মাপতে হবে। তো সেটা করতে গেলে প্রথমেই কিন্তু এই যে কানেক্টার গুলো যদি যেগুলোই থাকে, সেই কানেক্টার কিন্তু সব খুলে ফেলতে হবে। মানে এই কানেক্টার গুলোকে আমাকে এরকম রাখলে চলবে না। মানে অ্যাজ ইফ আমার কাছে এরকম একটা ওয়াইন্ডিং একদম ফ্রি, মানে না ডেল্টায় আছে না স্টারে আছে, মানে ওয়াইন্ডিং গুলো অ্যাজ ইফ এইরকম হয়ে আছে। ঠিক আছে, কোনো ডেল্টাতেও নেই স্টারেও নেই, এরকম ফরম্যাটে আমাকে নিয়ে আসতে হবে। মানে কানেক্টার গুলোকে প্রথমেই আমাকে খুলে ফেলতে হবে। ঠিক আছে, এবার আমরা রেজিস্ট্যান্স মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করি? রেজিস্ট্যান্স মাপার জন্য যন্ত্র কি ব্যবহার করি আমরা বলো? রেজিস্ট্যান্স মাপা যায় এরকম যন্ত্রের নাম বলতে পারবে? মেগার। ও হোম মিটার। মেগারের মাধ্যমে আমরা হাই রেজিস্ট্যান্স মেজার করি। ঠিক আছে, এখানে আমরা তো ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স কি রকম থাকে, তোমরা তো ইন্ডাকশন মেশিনের অঙ্ক করেছো, সেখানে ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স কি রকম রেঞ্জে থাকে দেখেছো খেয়াল করে? খুব ভ্যালু বেশি থাকে কি? ভ্যালুগুলো কি রকম রেঞ্জে থাকে? স্যার কমই থাকে। এগুলোর ভ্যালু কিন্তু খুব স্মল ভ্যালু থাকে, মানে বেশি ভ্যালু কিন্তু থাকে না। এবার
এই স্মল ভ্যালু তো আমরা মেগার দিয়ে মেজার করবো না, মেগার দিয়ে আমরা হাই রেজিস্ট্যান্স, যেখানে ইনসুলেশনের রেজিস্ট্যান্স মাপতে হবে সেখানে মেগার ব্যবহার করবো। তাহলে এক্ষেত্রে আমরা মেজারমেন্ট করবার জন্য, ডিসি রেজিস্ট্যান্স মাপবার জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করব তার নাম কি? ওহম মিটার। মাল্টিমিটার। ওহম মিটার, ওহম মিটার ব্যবহার করব, বা মাল্টিমিটার ব্যবহার করতে পারি। মাল্টিমিটারের মাধ্যমে আমরা এটা করতে পারি। মাল্টিমিটারের মধ্যে ওহম মিটার আছে, সুতরাং এর মধ্যে আমরা এটা করতেই পারি। ঠিক আছে, তো মাল্টিমিটারের সাহায্যে আমরা কানেকশনটা কোথায় করব? মাল্টিমিটারের সাহায্যে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স যখন মেজার করতে হবে তখন অ্যাকচুয়ালি আমরা কি করব? আমরা যে কোনো ওয়াইন্ডিং যদি আমরা মেজার, ধরো এই W1 U1 U2 যদি আমরা মেজার করতে চাই, এর যদি রেজিস্ট্যান্স মাপতে চাই, তাহলে আমরা এর অ্যাক্রসে কি ধরবো? আমরা এর অ্যাক্রসে মাল্টিমিটারটাকে ধরবো, মাল্টিমিটারটাকে ধরে আমরা রেজিস্ট্যান্সটাকে মাপবো। তার মানে অ্যাকচুয়ালি আমরা কি করছি? মাল্টিমিটার ধরছি, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমরা এর মধ্যে কারেন্ট পাঠাচ্ছি এবং এখান দিয়ে ভোল্টেজ ইনজেক্ট করে আমরা এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছি। তারপরে ওই ভি যেটা হচ্ছে, যেটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি এবং তার ফলে কয়েলের মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার রেশিওটাকে মাপছি, তাই তো? আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, মাল্টিমিটারের মাধ্যমে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি এবং এর মধ্যে একটা কারেন্টের ফ্লো হচ্ছে। যে কারেন্টের ফ্লোটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে মাল্টিমিটারের মধ্যে ওটাকে সেন্স করা হচ্ছে। তাহলে এই ভোল্টেজ বাই কারেন্ট, এই রেশিওটাই বেসিক্যালি হচ্ছে এর রেজিস্ট্যান্স, এই কয়েলটার রেজিস্ট্যান্স। তাহলে এই ক্ষেত্রে যে ভোল্টেজটা ইনজেক্ট করছি সেটা কি ধরনের ভোল্টেজ? সেটা হচ্ছে ডিসি ভোল্টেজ। ঠিক আছে, আমরা ডিসি রেজিস্ট্যান্সটাকে মেজার করছি। ঠিক আছে, এবং আমরা এই যে রেজিস্ট্যান্সটা পাচ্ছি, এক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু যেটা আমরা পাচ্ছি সেটা হবে ভি ডিভাইডেড বাই আই করে আমরা পেয়ে যাবো, মানে ডাইরেক্টলি মাল্টিমিটারের মধ্যে আমরা রেজিস্ট্যান্সের ডিসপ্লেটা পেয়ে যাবো। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা, মানে শুধু U1 U2 নয়, V1 V2, মানে তখন আমরা কোথায় লাগাবো? আমরা মাল্টিমিটার যেটা আছে, মাল্টিমিটারটাকে প্রথমে আমরা এই দুটো টার্মিনালের মধ্যে লাগিয়ে দেবো। এই দুটো টার্মিনালের মধ্যে একবার লাগালাম মাল্টিমিটারটাকে, দিয়ে মাল্টিমিটারের সাহায্যে আমরা রেজিস্ট্যান্সটা মেপে নিলাম U1 U2। আবার আমরা যখন মাপতে চাইবো V1 আর V2, তখন ওই V1 আর এই V2-র মধ্যে আমরা মাল্টিমিটারটাকে লাগিয়ে দেবো, দিয়ে আমরা রেজিস্ট্যান্সটাকে মেপে ফেলবো। ঠিক আছে, তাহলে V1 V2 রেজিস্ট্যান্স হয়ে গেল। একইভাবে W1 W2 এই দুটোর মধ্যে আমরা মাল্টিমিটারটাকে কানেক্ট করব এবং তার ফলে আমরা ওখানকার রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। এবার এই যে রেজিস্ট্যান্সগুলো আমরা পাচ্ছি, এই রেজিস্ট্যান্সগুলো যদি আমরা ধরো ওপেন পেলাম, যদি আমরা দেখি U1 আর U2-র মধ্যে আমরা মাল্টিমিটার লাগিয়ে যখন মাপতে গেলাম, আমরা দেখাচ্ছি এই মাল্টিমিটারটা হয়তো ওপেন দেখাচ্ছে। মাল্টিমিটারের মধ্যে তোমরা অনেক সময় দেখো না OL বলে লেখা ওঠে, OL এরকম একটা লেখা চলে আসে, মানে ওপেন। এটা অ্যাকচুয়ালি ওপেন বোঝাতে চাইছে, মানে ওপেন হয়ে গেছে। এর অর্থ কি? তখন আমরা কি বুঝবো? এই U1 U2-র মধ্যে যদি ওপেন দেখায়, তার মানে আমরা কি বুঝবো? এই ওয়াইন্ডিংটা ঠিক আছে না নেই, কি বলবো? ওয়াইন্ডিং এর যদি আমরা ধরো ওপেন দেখতে পাই, U1 আর U2-র মধ্যে আমরা একটা মাল্টিমিটার লাগাই, মাল্টিমিটার লাগিয়ে সেই মাল্টিমিটারের রেজিস্ট্যান্সের ভ্যালু হয়তো ওপেন দেখাচ্ছে। তার মানে এটা কি? এই কয়েলটা কি ঠিক আছে, বা ওয়াইন্ডিংটা কি ঠিক আছে না ঠিক নেই, কি বলবে? ঠিক নেই, ওয়াইন্ডিংটা মাঝখানে কোথাও কেটে গেছে বা কিছু। মাঝখানে কোথাও কেটে গেছে, তার মানে ওয়াইন্ডিংটা ঠিক নেই। তার মানে ডিসি রেজিস্ট্যান্স মাপার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ওটা ঠিক আছে কি ঠিক নেই। তার মানে যদি আমরা ওপেন দেখতে পাই, তার মানে হচ্ছে মোটরের ওয়াইন্ডিংটা খারাপ হয়ে গেছে, সেটাকে সারাতে হবে। এবার যদি আমরা দেখি যে শর্ট পাচ্ছি, মানে কন্টিনিউটি দেখতে পাচ্ছি আমরা, সেই কন্টিনিউটি তোমরা জানো মাল্টিমিটারের মাধ্যমে চেক করা যায়। কন্টিনিউটি চেক করেছো তো? সেই কন্টিনিউটি করলে দুটো টার্মিনালকে যখন আমরা একসঙ্গে কানেক্ট করি কি দেখায়? একটা সাউন্ড হয়, তার মানে হচ্ছে কন্টিনিউটি আছে। তো সেরকম কন্টিনিউটি টেস্ট করে যদি আমরা দেখতে পাই যে U1 আর U2-র মধ্যে কন্টিনিউটি আসছে, তখন আমরা কি বলবো? সেটা কি তখন ঠিক আছে? ওয়াইন্ডিং ঠিক আছে তাহলে। না, কন্টিনিউটি কিন্তু থাকবে না, মানে একটা রেজিস্ট্যান্স তো থাকবে। কন্টিনিউটি মানে তো লো রেজিস্ট্যান্স বা একদম শর্ট সার্কিট, সেটাকে আমরা কন্টিনিউটি বলি, কিন্তু একদম এক্স্যাক্টলি শর্ট সার্কিট তো হওয়া উচিত নয়। স্যার ওয়াইন্ডিং গুলো তো মানে রেজিস্ট্যান্স খুব বেশি থাকবে না ওয়াইন্ডিং গুলো। হ্যাঁ, খুব বেশি যদি নাও থাকে, কিন্তু একদম জিরো তো নয় রেজিস্ট্যান্স গুলো, মানে ওখানে একটা ডিসপ্লে আসা উচিত, মানে জিরো রেজিস্ট্যান্স তো আসা উচিত নয়। কন্টিনিউটি মানে জিরো রেজিস্ট্যান্স আসছে, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি হবে না। সামান্য হলেও ধরো 0.5 ওহম, 0.3 ওহম এরকম কিছু একটা ভ্যালু আসবে। কন্টিনিউটি আসা মানে কি? কোথাও শর্ট হয়ে গেছে ওয়াইন্ডিংটা, যার জন্য শর্ট আসছে, যেটা ডিজায়ারেবল নয়। এবার যদি আমরা ধরো কন্টিনিউটি দেখতে গিয়ে দেখলাম যে, বা আমরা রেজিস্ট্যান্স দেখতে গিয়ে দেখলাম যে মোটরের যে এই যে কয়েল,
এই যে মোটরের যে কয়েল গুলো আছে বা ওয়াইন্ডিংস গুলো আছে তার সঙ্গে মোটর যেটা ফ্রেমের মধ্যে আছে, মোটরের তো একটা ফ্রেম থাকে, মানে মোটরের যে ফ্রেমের মধ্যে তো আমরা এই সমস্ত ওয়াইন্ডিংস গুলোকে রাখা হয়েছে। এখন মোটরের যে ফ্রেম, মানে এই যে মেটালিক যে ফ্রেমটা আছে তার সঙ্গে যদি আমরা এই একটা ওয়াইন্ডিং কে কানেক্ট করে দেখি শর্ট আসছে, তার মানে এটা কি? সেটা কি, সেক্ষেত্রে কি বুঝবো মোটরটা ঠিক আছে না নেই? যদি আমরা মোটরের এই একটা ওয়াইন্ডিং এ কানেক্ট করলাম আর একটা টার্মিনাল আমরা ওই ফ্রেমের সঙ্গে কানেক্ট করলাম, একটা মাল্টিমিটার নিয়ে ধরো আমরা ওয়াইন্ডিং এর একটা টার্মিনালের সঙ্গে এটাকে যুক্ত করলাম আর একটা হচ্ছে মোটরের ফ্রেমের সঙ্গে যুক্ত করলাম। মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা মোটরের ফ্রেমের ভেতরেই থাকে, আমি এখানে জাস্ট ছবিতে এরকম দেখিয়েছি। এখন এইরকম যদি মাল্টিমিটার কানেক্ট করে দেখি যে সেটা শর্ট দেখাচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে কয়েলের সঙ্গে আমার এই যে মোটরের যে ফ্রেমটা সেটা কোনো কারণবশত শর্ট হয়ে গেছে, সেটাও আদৌ ডিজায়ারেবল নয়। ঠিক আছে, আদৌ সেটাও ডিজায়ারেবল নয়। তার মানে এই ব্যাপারগুলো দেখতে হবে, কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সটা মাপা। মেন উদ্দেশ্য হচ্ছে এখানে রেজিস্ট্যান্সটাকে মাপা। রেজিস্ট্যান্সটা মাপার অর্থ হচ্ছে এক্ষেত্রে আমরা এই U1 U2 এই যে একটা কয়েল, V1 V2 এটা একটা কয়েল, W1 W2 এই একটা কয়েল, এই প্রত্যেকটা কয়েলের আমাদেরকে রেজিস্ট্যান্স গুলোকে মাপতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ডিসি রেজিস্ট্যান্স মেজারমেন্ট। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, যদি আমরা এরকমটা করি, মানে মোটরের ধরো কানেকশনটা আমরা স্টার কানেকশন ভেতরে হয়ে আছে, ঠিক আছে, মানে মোটরের ধরো এরকম হয়ে আছে পরিস্থিতি, এটা হচ্ছে টার্মিনাল কভার। ঠিক আছে, এর ভেতরে আছে আমাদের টার্মিনাল 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ঠিক আছে, এখন এই টার্মিনাল কভার খুলে আমরা দেখতে পেলাম এটা ধরো শর্ট হয়ে আছে, তার মানে মোটরটা কি কানেক্টেড আছে? মোটরটা হচ্ছে আমাদের স্টারে কানেক্টেড আছে। মোটরটা হচ্ছে স্টার কানেক্টেড। কি করে বুঝলাম? এই যে আমাদের U2, এই আমাদের V2 আর এই আমাদের W2, এগুলো হচ্ছে প্রত্যেকটা শর্টেড আছে, তার মানে হচ্ছে মোটরটা আমাদের স্টারে কানেক্টেড। আর এইটা হচ্ছে আমাদের ইনকামিং টার্মিনাল U1 V1 U1 V1 আর W1। ঠিক আছে, স্টারে কানেক্টেড আছে যে মোটরটা, তা সেই মোটরের যদি আমাদেরকে ডিসি রেজিস্ট্যান্স মাপার আরেকটা টেকনিক কিন্তু হতে পারে। সেই টেকনিকটা কি? ধরো আমরা এটাকে খুললাম না, এইটাকে আমরা খুললামই না, মানে ওটাকে স্টারেই রেখে দিলাম, দিয়ে আমরা কি করলাম, মানে স্টারে থাকার অর্থ কি? তার মানে মোটরের ওয়াইন্ডিং গুলো কি রকম পরিস্থিতিতে আছে? তার মানে ধরো এটা একটা ফেজের ওয়াইন্ডিং মোটরের, ঠিক আছে, এটা একটা ফেজের ওয়াইন্ডিং হয়ে গেল, নেক্সট এটা আর একটা ফেজের ওয়াইন্ডিং হয়ে গেল, আর এটা আর একটা ফেজের ওয়াইন্ডিং হয়ে গেল, মানে স্টার হয়ে আছে এরকম পরিস্থিতিতে আছে। আমরা স্টারটাকে খুলিনি, স্টারটাকে রেখে দিয়েছি। ঠিক আছে, এখন এই পরিস্থিতিতে যদি আমরা দেখি যে ধরো মোটরের এটা একটা ফেজের ওয়াইন্ডিং, ধরলাম এটা আর ফেজ, এটা ইয়েলো ফেজ আর এটা ব্লু ফেজ। ঠিক আছে, রেড ফেজ আর ব্লু ফেজের মধ্যে সাপোজ আমরা একটা ভোল্টেজ সোর্সকে আমরা কানেক্ট করে দিলাম। ঠিক আছে, একটা ভোল্টেজ সোর্সকে কানেক্ট করলাম V/I মেথড, এই মেথডটা হচ্ছে V/I মেথড। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা ভোল্টেজ সোর্সকে কানেক্ট করলাম, ধরো একটা ব্যাটারি। ঠিক আছে, এখানে আমরা একটা ভোল্টেজ সোর্সকে এখানে কানেক্ট করে দিলাম। কিভাবে কানেক্ট করলাম? একটা সুইচের মাধ্যমে, সুইচিং অ্যারেঞ্জমেন্ট কিছু একটা রাখবো। এই সুইচের মাধ্যমে আমরা এখানে কানেক্ট করে দিলাম। আর কি করলাম? এই পথে আমরা একটা ভ্যারিয়েবল একটা রেজিস্ট্যান্সকে রাখলাম, কারণ কারেন্টটা যাতে এক্সেসিভলি না হয় সেটাকে তো কন্ট্রোল করতে হবে, তার জন্য আমরা এখানে একটা রিওস্ট্যাট রাখলাম। রিওস্ট্যাট, তার মাধ্যমে আমরা রেজিস্ট্যান্সটাকে কম বেশি করতে পারি, এবং রেজিস্ট্যান্স কম বেশি করলে এটা আমাদের নন রেজিস্ট্যান্স। হ্যাঁ, আমি এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা জানি, এই আর এটাকে আমরা ধরলাম RH, এর ভ্যালুটা আমরা জানি। ঠিক আছে, এখন এইখানে এখানে একটা আমরা অ্যামমিটারকে বসিয়ে দিলাম, এখানে একটা অ্যামমিটারকে আমরা কানেক্ট করলাম, এখানে কি করলাম? একটা অ্যামমিটারকে কানেক্ট করলাম। তাহলে এখানে একটা ব্যাটারি কানেক্ট করেছো, এখানে একটা সুইচিং অ্যারেঞ্জমেন্ট আছে, সুইচিং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা পাওয়ার সাপ্লাইটা অন করতে পারি, ডিসি পাওয়ার সাপ্লাই। এখানে আছে আমার অ্যামমিটার, এবং আর কি আছে? এই যে যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করছি সেই ভোল্টেজটিকে মেজারমেন্ট করবার জন্য এখানে একটা আমাদেরকে ভোল্ট মিটার লাগাতে হবে। এখানে একটা আমাদেরকে কি লাগাতে হবে? প্যারালালে এটা ভোল্ট মিটার লাগাতে হবে। ঠিক আছে,
এখন এই অবস্থায় যদি আমরা এখানে যে পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি, ধরো এটার ভোল্টেজ হচ্ছে ভিডিসি, ঠিক আছে, এই ভোল্টেজের পরিমাণ হচ্ছে ভিডিসি, যেহেতু ডিসি ভোল্টেজ তার জন্য ভিডিসি। এখন এর মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এই অ্যামিটারের মধ্যে দিয়ে, সাপোজ এই কারেন্টের মান হচ্ছে আইডিসি, কারেন্টের মান কত, আইডিসি। তাহলে আইডিসি সমান কত হবে বলো দেখি? আইডিসি সমান আমরা এক্ষেত্রে কি লিখতে পারি? এইটুকু পার্টের রেজিস্ট্যান্স, যেটা কয়েলের এইটুকু পার্টের যে রেজিস্ট্যান্স, মানে এটা একটা কয়েল, তো এর রেজিস্ট্যান্স আমরা ধরলাম আর ডিসি। এর রেজিস্ট্যান্স, এটা ডিসির কন্ডিশনে আমরা মেজার করছি, তার জন্য এর রেজিস্ট্যান্স আমরা ধরলাম এখান থেকে নিউট্রাল পর্যন্ত আর ডিসি। তাহলে ওইটা যদি আর ডিসি হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে রেজিস্ট্যান্স, এটাও কত হবে? এটাও আর ডিসি হবে। এইটুকু পার্টের রেজিস্ট্যান্স যেটা, সেটাও আর ডিসি হবে। তাহলে আমাকে বলো এখানে আমাদের ভি মানে ভিডিসি সমান আমরা কি লিখতে পারি? ভিডিসি সমান এই সার্কিট থেকে এই যে লুপটা হচ্ছে আমার, এই লুপের মধ্যে আমরা ভিডিসি সমান কি লিখতে পারি? স্যার 2 আইডিসি। হ্যাঁ, ভিডিসি সমান আমরা লিখতে পারি হচ্ছে 2 ইন্টু আরডিসি, মানে দুটো আরডিসি আছে, এইখান থেকে এইটুকু একটা আরডিসি আর নিচের এইটুকু আরডিসি, মানে 2 ইন্টু আরডিসি, ঠিক আছে, 2 ইন্টু আরডিসি গণিত কি, গণিত হচ্ছে আইডিসি, যেটা আমাদের ফ্লো হচ্ছে এখানে আইডিসি, যেটাকে আমরা অ্যামিটারের মাধ্যমে পেয়ে যাবো, অ্যামিটারের মাধ্যমে আমরা পেয়ে যাবো। সুতরাং আমরা এখান থেকে আইডিসি, সরি আমাদের আরডিসি যেটা দরকার, আরডিসির ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে ভিডিসি ডিভাইডেড বাই 2 ইন্টু আইডিসি, ঠিক আছে। এই করে আমরা যদি আমাদের মাল্টিমিটার যেখানে নেই, সেখানে আমরা এরকম ভাবে ভি বাই আই মেথড এর মাধ্যমে, অর্থাৎ একটা ব্যাটারির সাহায্যে এবং তারপরে একটা অ্যামিটার এবং একটা ভোল্ট মিটারের মাধ্যমে আমরা সহজেই এই ডিসি রেজিস্ট্যান্সটা, এই যে কয়েলগুলোর, তার ডিসি রেজিস্ট্যান্সের মানটাকে হিসাব করে ফেলতে পারি। এখন এই ডিসি রেজিস্ট্যান্সের মানগুলোর কিছু পারমিসিবল লিমিটস আছে, দেখতে হবে যে রেজিস্ট্যান্সগুলো যেন কোনো মতেই সেই পারমিসিবল লিমিটটাকে ক্রস না করে, ঠিক আছে। ডিসি রেজিস্ট্যান্সের যে ভ্যালু থাকা উচিত তার থেকে যেন এক্সেসিভলি কোনো কারণবশত বেশি না হয়ে যায়। এখানে ওই ব্যাপারটাই ডিসক্রাইব করা হয়েছে যেটা আমি বললাম। এবার যদি ধরো পারমিসিবল লিমিটের থেকে বেশি হয়ে যায়, তখন কি প্রবলেমটা কি হবে? এখানে বলেছে দেখো, দ্য ডিসি রেজিস্ট্যান্স পার ফেজ অফ দ্য স্টেটর ওয়াইন্ডিং অর রোটর ওয়াইন্ডিং ইন কেস অফ স্লিপ রিং ইন্ডাকশন মোটর। এক্স্যাক্টলি যেটা আমরা এখানে দেখলাম, এটা কিন্তু স্টেটর ওয়াইন্ডিং এর জন্য আমি বললাম, এই যে রেজিস্ট্যান্সটা এটা হচ্ছে স্টেটর ওয়াইন্ডিং এর জন্য। এরকম সিমিলার ওয়েতে রোটরের ক্ষেত্রেও হবে, কিন্তু কোন ধরনের রোটরের ক্ষেত্রে হবে বলো? সব ইন্ডাকশন মোটরের রোটরের ক্ষেত্রে কি হবে? তুমি ডিসি রেজিস্ট্যান্স যদি মাপতে চাও রোটরের, তাহলে কি তুমি স্কুইরেল কেজ যে ইন্ডাকশন মোটর, তার কি রোটর রেজিস্ট্যান্স তুমি মাপতে পারবে? স্কুইরেল কেজের ক্ষেত্রে কি রোটর রেজিস্ট্যান্সটা মাপা সম্ভব? স্কুইরেল কেজের ক্ষেত্রে রোটর রেজিস্ট্যান্স কিন্তু মাপা সম্ভব না। স্লিপ রিং ইন্ডাকশন মোটর, যার ক্ষেত্রে আমাদের ওই তিনটে ফেজ, যেটা রেড ইয়েলো ব্লু তিনটে ফেজের জন্য আলাদা আলাদা ভাবে অ্যাক্সেসিবল টার্মিনাল থাকে, কিন্তু স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের কি থাকে, যে রোটর যে বারগুলো, রোটরের যে কন্ডাক্টরগুলো, সেগুলোকে এন্ডে শর্ট সার্কিটের একটা রিং দিয়ে শর্ট করা থাকে। তোমরা যদি একটু ডায়াগ্রামটা দেখো, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, রোটর, এই দেখো স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের রোটরের ছবিটা দেখো কিরকম আছে। এই যে এন্ডটা এরকম শর্ট সার্কিট করা আছে, তা এখানে যেরকম শর্ট সার্কিট করা আছে, এখানে তো তোমার পক্ষে কোনোভাবেই রোটরের রেজিস্ট্যান্স মেজার করা সম্ভব নয়। রোটরটা এরকম দেখতে হয়। এখানে এন্ড যেগুলো রোটর ওয়াইন্ডিং এর যে স্টার্টিং অ্যান্ড ফিনিশিং, সেগুলো কিন্তু শর্ট সার্কিট ভাবে এরকম একটা রিং এর দ্বারা শর্ট সার্কিট করা থাকে, যাকে বলা হচ্ছে এন্ড রিং। তো এন্ড রিং যেখানে আছে, সেখানে কোনোভাবেই রোটর রেজিস্ট্যান্স মাপা সম্ভব না। কিন্তু যে স্লিপ রিং যে ইন্ডাকশন মোটর, স্লিপ রিং ইন্ডাকশন মোটরে যদি দেখো, দেখো স্লিপ রিং ইন্ডাকশন মোটরের এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্রাশ, সেখান থেকে দেখো তিনটে টার্মিনাল বেরিয়ে চলে এসছে। এই যে তিনটে টার্মিনাল বেরিয়ে চলে আসার মানে হচ্ছে এটা হচ্ছে তিনটে ফেজের জন্য, ঠিক আছে। এই তিনটে ফেজের জন্য আলাদা আলাদা ভাবে তিনটে টার্মিনাল বেরিয়ে আসছে, যেটা কিন্তু আমাদের স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে থাকে না।
স্কুইরেল কেজের ক্ষেত্রে সে কারণে রোটরের রেজিস্ট্যান্স মাপাটা সম্ভব নয়, কিন্তু স্লিপ রিং যদি ইন্ডাকশন মোটর হয় তার ক্ষেত্রে কিন্তু এই তিনটে আলাদা আলাদা ফেজের জন্য আলাদা আলাদা টার্মিনাল বেরিয়ে আছে, যেখানে আমরা ভোল্ট মিটার এবং এইরকম অ্যামমিটার এবং একটা ভোল্টেজ সোর্সকে কানেক্ট করে যেরকমটা এখানে দেখালাম সেইভাবে আমরা রেজিস্ট্যান্সটা মাপতে পারি। সেটা একমাত্র সম্ভব, রোটর রেজিস্ট্যান্স মাপা সম্ভব আমাদের স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, কিন্তু স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে রোটর রেজিস্ট্যান্স মাপা সম্ভব নয়। কিন্তু স্টেটর ওয়াইন্ডিং এর যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু স্লিপ রিং হোক বা স্কুইরেল কেজ হোক উভয়ের ক্ষেত্রেই স্টেটর রেজিস্ট্যান্সটাকে আমরা মাপতে পারি। এবার স্টেটর রেজিস্ট্যান্স যেটা বলেছে দেখো, স্টেটর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি বললো, মানে ডিসি রেজিস্ট্যান্স পার ফেজ অফ স্টেটর ওয়াইন্ডিং অর রোটার ওয়াইন্ডিং ইন কেস অফ স্লিপ রিং ইন্ডাকশন মোটরস is required to be measured because its value should not exceed beyond the permissible limit, as it will increase the copper loss of the machine, reduce the efficiency, and will increase the temperature rise, affecting on life of insulation and ultimately the life of the motor. এখানে অনেক কথাই বলেছে যে কার কার ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সটা মাপবো সেটা প্রথমত বললো, তারপরে বলছে যে এই রেজিস্ট্যান্স যেগুলো আমরা মাপছি তার ভ্যালু কিন্তু একদম পারমিসিবল যে লিমিট আছে, রেজিস্ট্যান্সের যে পারমিসিবল ভ্যালুগুলো আছে সেই রেঞ্জের মধ্যে থাকা উচিত। যদি রোটরের রেজিস্ট্যান্স এক্সেসিভলি বেড়ে যায়, যেটা ডিজাইনড ভ্যালু, রোটরের একটা ডিজাইন রেজিস্ট্যান্স ভ্যালু আছে, তার থেকে যদি রোটর রেজিস্ট্যান্সটা আমরা বেশি পাই তার মানেটা কি, রোটরের মধ্যে বা স্টেটারের মধ্যে যেখানেই আমরা এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি বেশি পাই, ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স যদি বেশি পাই, তাহলে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স বেশি হওয়ার জন্য কোন লসটা বেশি হবে? কপার লস যেটা হয় সেটা তো বেশি হবে না। কপার লস মানে আমরা তো জানি আই স্কোয়ার আর। এখন রেজিস্ট্যান্স যদি বেশি হয় তার মানে কি, এই আই স্কোয়ার আর লসটা বেড়ে যাবে, যেহেতু আরটা যেহেতু বেশি তার জন্য আই স্কোয়ার আর লসটা বেড়ে যাবে। আই স্কোয়ার আর লস যদি বেড়ে যায় তাহলে এফিসিয়েন্সি অফ মোটর সেটা কমে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে যত আই স্কোয়ার আর লস বেশি হবে তত কি হবে, টেম্পারেচার রাইজটা বেশি হবে, ডেল্টা টি যেটা টেম্পারেচার রাইজ সেটা বেশি হবে, এবং যত টেম্পারেচার রাইজ বেশি হবে তার জন্য কি হবে না, ইনসুলেশন যেগুলো আছে মোটরের যে ওয়াইন্ডিংস বা কয়েলস তার ওপরগুলোতে ইনসুলেটেড করা থাকে। এবার এই ইনসুলেশনসের একটা পার্টিকুলার টেম্পারেচার উইথস্ট্যান্ড ক্যাপাসিটি থাকে, এমন নয় যে কোনো ইনসুলেশনকে আমরা যত খুশি টেম্পারেচার বাড়িয়ে যেতে পারি, তা কিন্তু সম্ভব নয়। তার ক্ষেত্রে একটা ইনসুলেশনের একটা ক্যাপাসিটি আছে যে কত পর্যন্ত আমরা ইনসুলেশনকে গরম করতে পারি। এখন যদি আমরা এক্সেসিভলি রোটর রেজিস্ট্যান্সটাকে মানে স্টেটর বা রোটর উভয়েরই ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সটাকে বাড়তে অ্যালাউ করি এবং সেই বেড়ে যাওয়া কন্ডিশনে সেই মোটরটাকে আমরা রান করাই, তার জন্য আলটিমেটলি কিন্তু প্রচুর পরিমাণে টেম্পারেচার রাইজ হবে এবং তার জন্য প্রচুর হিট হবে এবং তাতে ইনসুলেশনগুলো ড্যামেজ হবে এবং আলটিমেটলি মোটরের লাইফটা কমে যেতে পারে। তো এই কারণে রোটর রেজিস্ট্যান্স বা স্টেটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এগুলোকে মেজার করাটা খুব জরুরি, এবং দেখতে হবে যেন রেজিস্ট্যান্সের মানটা পারমিসিবলের ভ্যালু থেকে কম থাকে, পারমিসিবল ভ্যালুর মধ্যে থাকে। আর যদি খুব অ্যাকিউরেটলি মেজার করতে হয়, খুব লো রেজিস্ট্যান্স যেহেতু, খুব অ্যাকিউরেটলি মেজার করবার জন্য মেজারমেন্টে তোমরা জানো যে ভেরি লো রেজিস্ট্যান্স মেজার করার জন্য কি টেকনিক ইউজ করা হয়, হুইটস্টোন ব্রিজ অথবা কেলভিনস ডাবল ব্রিজ। এগুলো হচ্ছে ভেরি লো রেজিস্ট্যান্স, অ্যাকিউরেটলি যখন মেজার করতে হবে তখন আর মাল্টিমিটার দিয়ে না করে কেলভিন ডবল ব্রিজ বা হুইটস্টোন ব্রিজ টেকনিক ইউজ করে করা যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে যখন অ্যাকিউরেট মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স ইজ রিকোয়ার্ড অ্যান্ড ইফ ইট ইজ ফাউন্ড ইন এক্সেস, necessary measures are to be taken to bring it within permissible limits। মানে যদি অ্যাকিউরেটলি রেজিস্ট্যান্সগুলোকে মেজারমেন্ট করে, ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্সগুলোকে মেজারমেন্ট করে দেখা যায় যে রেজিস্ট্যান্সটা তার পারমিসিবল ভ্যালু থেকে বেরিয়ে গেছে বা বেশি হয়ে গেছে, তখন কমানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানে ব্যবস্থা গ্রহণ মানে সেই মোটরটার তার রিওয়াইন্ডিং করার দরকার হতে পারে। ঠিক আছে, the resistance per phase of either of the stator winding or rotor winding can be carried out by connecting it across a low DC voltage and circulating DC current through it and measuring the voltage drop across the terminals। এটা যেটা আমি বললাম যে যখন আমরা রেজিস্ট্যান্স মেজার করব তখন এরকম ভাবে ডিসি সাপ্লাইকে কানেক্ট করতে হবে, ওয়াইন্ডিং এর অ্যাক্রসে কারেন্ট পাঠাতে হবে
এবং তারপরে ভোল্টেজ বাই কারেন্ট করে আমরা রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে পারি। দ্য রেজিস্ট্যান্স ইজ দ্য রেশিও অফ দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। রেজিস্ট্যান্স মানে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের রেশিও। অ্যান্ড দ্য ভ্যালু অফ দিস রেজিস্ট্যান্স মেজার্ড at ambient temperature may be converted to resistance at working temperature if required. অনেক সময় কি হয়, এই যে রেজিস্ট্যান্সটা আমরা মেজার করছি, এই রেজিস্ট্যান্সটা তো আমরা মেজার করছি কখন? আমরা মোটরটাকে চালু অবস্থায় তো রেজিস্ট্যান্স মেজার করতে পারবো না, তাই না? মোটর যখন চালু আছে তখন কি আমরা এরকম করে করতে পারবো? নিশ্চয়ই পারবো না। মোটরটা যখন ডিসকানেক্টেড ফ্রম দ্য অ্যাকচুয়াল পাওয়ার সাপ্লাই থেকে অ্যাকচুয়ালি ডিসকানেক্টেড আছে, সেই পরিস্থিতিতে আমরা এই ধরনের টেস্টিংটা করতে পারি। তার মানে মোটরটা সেই সময় চলছে না মানে মোটরটা স্ট্যান্ড স্টিল কন্ডিশনে আছে। এখন স্ট্যান্ড স্টিল অবস্থায় মোটরটার যে টেম্পারেচার, সেটা কি টেম্পারেচার? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, মানে পারিপার্শ্বিক যা টেম্পারেচার, নর্মাল যে আমাদের এয়ারের টেম্পারেচার, সেই টেম্পারেচারই মোটরের টেম্পারেচার। তাহলে আমরা এই ক্ষেত্রে যে রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করছি, এই রেজিস্ট্যান্সটা কোন টেম্পারেচারে ক্যালকুলেটেড হচ্ছে? এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে ক্যালকুলেটেড হচ্ছে। ঠিক আছে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে মানে পারিপার্শ্বিক আবহাওয়ার যা টেম্পারেচার, সেই টেম্পারেচারে আমরা ক্যালকুলেট করছি। কিন্তু মোটরটাকে যখন আমরা অ্যাকচুয়ালি পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করব, 3 ফেজ সাপ্লাই দেবো, তখন তো মোটরটা চলবে, মোটরটা রানিং কন্ডিশনে থাকবে। এবং রানিং কন্ডিশনে থাকলে কিন্তু তখন মোটরের ওয়ার্কিং মানে যে টেম্পারেচার, সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। মোটরটা তো যখন চলবে তখন তো গরম হবে, এবং গরম হওয়ার জন্য তার টেম্পারেচারটা অলরেডি অনেকটাই বেড়ে যাবে অ্যাম্বিয়েন্টের থেকে। তো জেনারেলি 75 ডিগ্রি সেলসিয়াস এরকম একটা ধরে নেওয়া যেতে পারে। এরকম আমরা ধরে নিয়ে মানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে যে রেজিস্ট্যান্সটা পেলাম, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা ওয়ার্কিং টেম্পারেচারের রেসপেক্টে কনভার্ট করে দেবো। ঠিক আছে, ওয়ার্কিং টেম্পারেচারের রেসপেক্টে ওই ব্যাপারটাকে কনভার্ট করে দিতে হবে। এটার কিছু ফর্মুলা আছে যেগুলো তোমরা দেখতে পাবে পরে। সেই ফর্মুলার মাধ্যমে রেজিস্ট্যান্সটাকে, যেটাকে আমরা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে পেয়েছি, তাকে আমরা ওয়ার্কিং টেম্পারেচারে কনভার্ট করে দিতে পারি। এবং তার ফলে আরো অ্যাকিউরেট মেজারমেন্টটা হবে, মানে আরো ভালো আমাদের যে ক্যালকুলেশনস গুলো, সেগুলো আরো ভালো হবে। কারণ এই রেজিস্ট্যান্সটা জেনারেলি একটু কম হবে, যেহেতু এটা লো টেম্পারেচারে আছে। আর যখন এটা ওয়ার্কিং টেম্পারেচারে কনভার্ট করবো, ধরো 75 ডিগ্রি বা যাই হোক, সেই 60 ডিগ্রি এরকম ওয়ার্কিং টেম্পারেচারে যদি আমরা এটাকে কনভার্ট করতে চাই, তো অটোমেটিক্যালি আমরা জানি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, সেই ফ্যাক্টরটা এখানে ধরা হবে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের ডিসি রেজিস্ট্যান্স মেজারমেন্ট। এটা হচ্ছে মোটরের ক্ষেত্রে খুব জরুরি। তাহলে সকলে বুঝতে পেরেছো ডিসি রেজিস্ট্যান্স মেজারমেন্ট ব্যাপারটা কি? আবির ঘোষ, আবির সৌরভ সেন, হ্যাঁ স্যার। বলছি ডিসি রেজিস্ট্যান্স মেজারমেন্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ডিসি রেজিস্ট্যান্সটা মেজারমেন্ট করার দরকারটা কেন বলো তো? এটা ডিসি রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি হলে কি অসুবিধা আছে? স্যার সেক্ষেত্রে কপার লস যেটা আছে সেটা হাই হবে। হ্যাঁ, আর 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 কি হবে বলো? কপার লস হাই হলে আর কি হাই হবে? মানে কিছু কমবে কি? কপার লসটা হাই হয়ে গেলে কিছু কমে যাবে, এফিসিয়েন্সিটা কমে যাবে। এফিসিয়েন্সিটা কমবে। এফিসিয়েন্সিটা কমে যাবে। আর কিছু বাড়বে? কপার লস যদি বেশি হয় কি বাড়বে? অভিজিৎ সাহা বলো, কপার লস বেশি হলে কোন জিনিসটা বাড়বে? টেম্পারেচার। হ্যাঁ স্যার, টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার বাড়লে কি অসুবিধা আছে? অতিরিক্ত হিট হয়ে গেলে মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কয়েলগুলো পুড়ে যেতে পারে। কি কেন পুড়ে যাবে? কয়েলের গায়ে তো ইনসুলেশন আছে। ইনসুলেশন ফেলিয়ার হয়ে যেতে পারে তো অতিরিক্ত হিট হয়ে গেলে। অতিরিক্ত হিট হলে ইনসুলেশন গুলো ফেলিওর হয়ে যেতে পারে, এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যে কারণে রেজিস্ট্যান্সটা মাপতে হবে। ঠিক আছে, রেজিস্ট্যান্সটাকে এই পদ্ধতিতে মাপতে হবে। এটা হয়ে গেল আমাদের প্রথম যে রুটিন টেস্ট, সেইটা। নেক্সট যে রুটিন টেস্ট, তার নাম হচ্ছে মেজারমেন্ট অফ ইনসুলেশন রেজিস্ট্যান্স। এটা কি না, ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ আ 3-phase ইন্ডাকশন মোটর ইজ মেজার্ড বিটুইন দ্য ফেজ ওয়াইন্ডিংস, that is the phases, say R and Y and B and R in sequence, and in between the phase winding and earth or the frame. এটার মানেটা বোঝার চেষ্টা করো। ইনসুলেশন কোথায় থাকে? ইনসুলেশন হচ্ছে কয়েলগুলোর মধ্যে থাকছে। ইনসুলেশন দুটো কয়েলের মধ্যে থাকা উচিত তো, নাহলে তো রেড ফেজের সঙ্গে ইয়েলো ফেজের কয়েল শর্ট হয়ে যাবে, সেটা তো আমরা চাই না। তার মানে রেড ফেজের সঙ্গে ইয়েলো ফেজের সঙ্গে ব্লু ফেজ প্রত্যেকে
কি থাকা উচিত, প্রত্যেকের মধ্যে ইনসুলেশন থাকা উচিত, যেন একজনের সঙ্গে আরেকজনের কোনো ইলেকট্রিক্যাল কানেক্টিভিটি না থাকে। আর কি হতে পারে, আর হচ্ছে ধরো মোটরের যে ওয়াইন্ডিং গুলো আছে, মানে এই প্রত্যেকটা ফেজের যে ওয়াইন্ডিং, রেড ইয়েলো ব্লু প্রত্যেকটা ফেজের যে ওয়াইন্ডিং, এই ওয়াইন্ডিং গুলো অ্যাকচুয়ালি রাখা থাকছে কোথায়, একটা ফ্রেমের মধ্যে থাকছে। মোটরের একটা ফ্রেম থাকছে, ধরো মোটরের একটা ফ্রেম আছে, তাই তো, মোটরের ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে এই সমস্ত ওয়াইন্ডিংস গুলো আছে। এখন এটা হচ্ছে মোটরের বাইরের স্ট্রাকচারটা আমি ধরে নিলাম, আর এর ভেতরে ধরলাম আমার কয়েলস গুলো আছে। ধরো একটা রেড ফেজের কয়েল আছে, আরেকটা আমার এরকম ধরো মোটরের মধ্যে 3টে ফেজের কয়েল আছে, ঠিক আছে। এই যে কয়েলগুলো, এই কয়েলগুলোর ওপরে তো ইনসুলেশন আছে, এবং এই কয়েলগুলো আইদার নিজেদের মধ্যে ডেল্টাতে কানেক্টেড হয়ে থাকতে পারে বা স্টারেও কানেক্টেড হয়ে থাকতে পারে, ঠিক আছে। স্টারে অথবা ডেল্টাতে যে কোনো ভাবেই কানেক্টেড হয়ে থাকতে পারে। এখন আমাদেরকে যেটা করতে হবে, মোটরের যে টার্মিনাল কভার, প্রথমেই যে কাজটা করতে হবে, মোটরের এরকম টার্মিনাল কভার থাকবে, সেই টার্মিনাল কভার খুলে এই যে শর্টিং এর ব্যাপারটা আছে, এই শর্টিংটাকে প্রথমেই রিমুভ করে দিতে হবে, এলিমিনেট করে দিতে হবে, ঠিক আছে। প্রথমেই আমাদেরকে এই শর্টিংটা রাখলে কিন্তু চলবে না, শর্টিং থাকা অবস্থায় এই ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করা ঠিক হবে না। তো এই শর্টিংটা যদি খুলে দিলে, তাহলে প্রত্যেকটা কয়েল ইন্ডিভিজুয়াল কয়েলের মতো বিহেভ করবে, একজনের সঙ্গে আরেকজনের কোনো যোগাযোগ নেই। এইরকম রেড ফেজ, ইয়েলো ফেজ, ব্লু ফেজ প্রত্যেকে এরকম আলাদা আলাদা আছে। তা এই পরিস্থিতিতে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্সটাকে মাপবো। এটা ধরো আমাদের রেড ফেজের কয়েল, ধরো আমাদের এইটা হচ্ছে রেড ফেজের কয়েল, এই ছবিতে যেরকম দেখছি, এই ছবিতে এটা হচ্ছে আমাদের রেড ফেজের কয়েল, এটা হচ্ছে আমাদের ইয়েলো ফেজের কয়েল, আর এটা হচ্ছে আমাদের ব্লু ফেজের কয়েল। এখন আমাদেরকে এই ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপবার জন্য একটা যন্ত্র ইউজ করতে হবে। ইনসুলেশন রেজিস্ট্যান্সটা ভ্যালু কিরকম হতে পারে, তোমাদের কিরকম ধারণা বলো? ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিরকম হতে পারে? কিরকম রেঞ্জ? ভেরি হাই। ভেরি হাই মানে ইনসুলেশন ভালো মানে আমি বুঝবো কি ভাই, ভেরি হাই ভ্যালু হতে হবে, মানে ইনসুলেশনটা এত ভালো হতে হবে যে যার মধ্যে কোনো কারেন্টই যায় না। আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করবো কিন্তু তার মধ্যে কোনো কারেন্ট যাবে না, এটাই তো দরকার, তবেই তো ইনসুলেশন রেজিস্ট্যান্সটা হাই হবে। তাহলে ইনসুলেশন রেজিস্ট্যান্স শুড বি ভেরি হাই। অ্যান্ড ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করার জন্য একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের নাম কি জানো? কি যন্ত্রের মাধ্যমে ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করা হয়? মেগার। Solution testing megar. মেগার। মেগার ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপার জন্য যে যন্ত্র, তার নাম হচ্ছে মেগার। এইটা ধরো একটা, আমি মেগারের একটা ছবি আঁকছি, ঠিক আছে। মেগারের মধ্যে তোমরা মেগারের ওয়ার্কিং অলরেডি কিন্তু পড়েছো, তাই তো? মেগারের ওয়ার্কিং অলরেডি তোমরা পড়েছো। মেগারের মধ্যে কি থাকে না, একটা হচ্ছে আমাদের মেগারের মধ্যে কটা টার্মিনাল থাকে জানো? মেগারের মধ্যে কটা টার্মিনাল থাকে? মেগারের মধ্যে অ্যাকচুয়ালি 3টে টার্মিনাল থাকে, ঠিক আছে। মেগারের মধ্যে 3টে টার্মিনাল থাকে, আর একটা থাকে হ্যান্ডেল, ঠিক আছে। এই একটা হ্যান্ডেল থাকে, এই হ্যান্ডেলটা ঘোরাতে হয়। মেগারের মধ্যে একটা হ্যান্ডেল থাকে, একটা হচ্ছে আমাদের ডিসপ্লে থাকে, একটা হচ্ছে আমাদের ডিসপ্লে থাকবে, যেখানে সেই ডিসপ্লেতে আমরা দেখতে পাবো যে ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত, ঠিক আছে। সেই ডিসপ্লেতে এরকম একটা ডায়াল থাকবে, সেই ডিসপ্লেতে একটা এরকম ডায়ালের মতো থাকবে, ঠিক আছে, সেই কাঁটার মতো। এবং এখানে একটা কাঁটা থাকবে, এখানে একটা কাঁটা থাকবে, সেই কাঁটাটা এর গায়ে, এই ডায়ালের গা বরাবর মুভ করবে, ঠিক আছে। এই ডায়ালের গায়ে ধরো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আছে, মানে 0 থেকে ইনফিনিটি মানে 0 মেগা ওহম, তারপরে ধরো 100 মেগা ওহম, 200 মেগা ওহম, 500 মেগা ওহম, বা 1000 মেগা ওহম, এরকম ভাবে ডিসপ্লে করা থাকছে। তো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এরকম ভাবে এতে ডিসপ্লে আছে। 0 থেকে ইনফিনিটি, ইনফিনিটি অ্যাকচুয়ালি থাকবে না, হয়তো একটা একদম গায়ে ইনফিনিটি, কিন্তু মানে এর একটা রেঞ্জ থাকবে, ঠিক আছে। হয়তো একটা মেগারের ভ্যালু এরকম হয় যে একটা মেগারের ভ্যালু হয়তো এরকম হলো যে ধরো 500 ভোল্ট, ওয়েট করো,
আচ্ছা, এটা দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তাই তো? আচ্ছা, এবার দেখো, এটা আমি বলছিলাম এই মেগারের মধ্যে না এরকম মানে এটা মেগারের একটা রেঞ্জ থাকে, যেমন হচ্ছে ধরো 500 ভোল্ট, 1000 মেগা ওহম, 1000 মেগা ওহম, এটা একটা মেগারের প্রকার হয়ে গেল। আবার হয়তো তোমরা দেখতে পাবে অনেক জায়গায় এরকম মেগার আছে, হয়তো সেটা হচ্ছে 2500 ভোল্ট, মানে 2500 ভোল্ট, 2500 ভোল্ট, এবং তাতে ম্যাক্সিমাম যেটা রেজিস্ট্যান্স মেজার করা যায় সেটা হচ্ছে ধরো 5000 মেগা ওহম। তাহলে আপ টু 5000 মেগা ওহম পর্যন্ত এই মেগারের মাধ্যমে মেজার করা যাবে। এই আরেকটা মেগার, এতে 500 ভোল্ট পর্যন্ত অ্যাপ্লাই করা যেতে পারে ম্যাক্সিমাম, এবং এর মাধ্যমে আমরা 1000 মেগা ওহম পর্যন্ত ডিসপ্লে পেতে পারি রেজিস্ট্যান্সে। ঠিক আছে, এরকম বিভিন্ন মেগারের কোয়ালিটি অনুযায়ী তাদের মানে এরকম স্পেসিফিকেশন থাকে। তো তোমরা যেটা ব্যবহার করবে সেই অনুযায়ী এতে ডিসপ্লেতে লেখা থাকবে। আমি 0 টু ইনফিনিটি এরকম বললাম। ঠিক আছে, এতে হচ্ছে ধরো মেগারের গায়ে এরকম একটা, এই যে আমার হ্যান্ডেল যেটা থাকছে, এটা অ্যাকচুয়ালি কি, এটাকে আমরা ঘোরাবো, এটাকে আমরা ম্যানুয়ালি ঘোরাতে পারি, অথবা অনেক জায়গায় অটোমেটেড সিস্টেমও থাকে, মানে যেখানে একটা সুইচ টিপলে অটোমেটিক্যালি হ্যান্ডেল ঘোরানোর প্রয়োজনীয়তা নেই সেখানে। তো বেশিরভাগ জায়গাতে হয়তো এরকম হ্যান্ডেল ঘোরানোর অপশনই থাকবে, সেটাকে ঘোরানো হবে, এবং তার মাধ্যমে এর ভেতরে অ্যাকচুয়ালি একটা জেনারেটর থাকে। ঠিক আছে, ডিসি জেনারেটর। তো সেখানে যখনই আমরা এই হ্যান্ডেলটাকে ঘোরাচ্ছি, এর অর্থ হচ্ছে এটার মধ্যে একটা প্রাইম মুভারের মতো কাজ করছে। ওই জেনারেটরটা মধ্যে যে আর্মেচার সেটা ঘুরছে, এবং তার ফলে সেখানে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, এবং সেই ভোল্টেজ যেটা তৈরি হচ্ছে সেটাকেই আমরা ফিড করছি কোথায় না, সেটাকেই আমরা যে জায়গায় আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্সটা মাপতে চাই সেইখানে আমরা ওটাকে ফিড করে দেবো। ঠিক আছে, সেখানে আমরা ওটাকে ফিড করে দেবো। এখন এই যেটা মেগারের মধ্যে 3টে টার্মিনাল থাকে। মেগারের মধ্যে 3টে টার্মিনাল থাকে। একটা টার্মিনাল হচ্ছে জি, একটা টার্মিনালের নাম হচ্ছে জি টার্মিনাল, একটা টার্মিনালের নাম হচ্ছে আমার এল টার্মিনাল। ঠিক আছে, আর একটা টার্মিনালের নাম হচ্ছে আমার আর্থ টার্মিনাল, আরেকটা টার্মিনালের নাম হচ্ছে আমার আর্থ টার্মিনাল। ঠিক আছে, জি এল ই, এই 3টি টার্মিনাল মেগার থেকে বেরিয়ে আসে। এবার হচ্ছে এই মেগারের মধ্যে যে 3টে টার্মিনাল বেরিয়ে এলো, এই লাইন টার্মিনাল আর এই গ্রাউন্ড টার্মিনাল জি টার্মিনাল, এই দুটোকে আমাকে জুড়তে হবে। কোথায় জুড়তে হবে না, যে দুটো জায়গার মধ্যে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্সটাকে মাপতে চাই সেই জায়গাতে জুড়তে হবে। আর এই যে আর্থ টার্মিনাল যেটা আছে, এই আর্থ টার্মিনালটাকে আমাকে কোনো নিয়ার বাই গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। ঠিক আছে, যেমন ধরো এই মোটরটা আছে, মোটরের ফ্রেম যেটা, মোটরের ফ্রেমটা গ্রাউন্ডেড থাকে। মোটরের যে ফ্রেম বা ফাউন্ডেশন, সেখানে মোটরটার বডিটা আর্থ করা থাকে। তাহলে এখানে আমার একটা আর্থিং পয়েন্ট আছে, আমি সেই আর্থ পয়েন্টের সঙ্গে কাকে জুড়ে দেবো, আমরা এটাকে জুড়ে দিলাম। ঠিক আছে, মোটর এখানে একটা আর্থিং তো আছে, নিয়ার বাই আর্থিং এর সঙ্গে আমরা এটাকে জুড়ে দেবো, বা মোটরটা যেখানে আর্থ করা আছে বা নিয়ার বাই যদি কোনো অ্যাভেলেবল আর্থিং পয়েন্ট থাকে বা আর্থ পট যদি কিছু থাকে, আর্থ পিট যদি কিছু থাকে, সরি, সেখানে আমরা এটাকে কানেক্ট করে দিলাম। এটা কাজ এখানেই হয়ে গেল। এটাকে আর আমরা ওই মোটরের সঙ্গে কিছু নিয়ে গেলাম না। এবার আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্সটা মাপবো কি করে, সেটা মাপার জন্য এখান থেকে যে লাইন তারটা, এই লাইন তারটাকে আমরা নিয়ে যাব, ধরো এইখানে আমরা নিয়ে গেলাম। আমরা মাপতে চাইছি, সাপোজ আমরা ইয়েলো ফেজ এবং রেড ফেজের মধ্যে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্সটাকে মাপতে চাই। তাহলে এখান থেকে একটা তার, এই তারটাকে আমরা এই ইয়েলো ফেজের কয়েলের সঙ্গে জুড়ে দিলাম। আর এই যে আমাদের যে তারটা আছে, এই যে তারটা আছে গ্রাউন্ডেড তার, এই গ্রাউন্ডেড তারটাকে আমরা ধরো এইটার সঙ্গে জুড়ে দিলাম। ঠিক আছে, এইটার সঙ্গে জুড়ে দিলাম। বোঝা গেল? তাহলে মেগারের কানেকশনটা কি, মেগারের মধ্যে 3টে টার্মিনাল, একটা হচ্ছে গ্রাউন্ড, আর একটা হচ্ছে লাইন, আর একটা হচ্ছে আর্থ। ঠিক আছে, জি এল ই। তো জি এবং এল এই দুটোকে আমরা যোগ করলাম কোথায়, আমরা যোগ করলাম যে জায়গায় আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্সটাকে মাপতে চাই সেখানে যুক্ত করলাম, এবং আর্থ টার্মিনালটাকে আমরা কোনো নিয়ার বাই আর্থ পয়েন্টের সঙ্গে যুক্ত করে দিই। দিয়ে এবার আমরা এই যেটা আমাদের মেগারের যে হ্যান্ডেলটা আছে, ম্যানুয়াল হ্যান্ডেল, সেটাকে আমরা ঘোরানো স্টার্ট করলাম। এটা যখনই আমরা ঘোরাবো তখন এইখানে যে ডিসপ্লেতে যে কাঁটাটা আছে, পয়েন্টারটা আছে, সেটা ডিফ্লেকশন হবে, সেটা ডিফ্লেকশন হবে। ঠিক আছে, এই কাঁটাটা ডিফ্লেকশন হবে। এখন এখন আমাকে বলো, আমরা যদি এই অবস্থায়, মানে আমরা অ্যাকচুয়ালি জি এবং এল এটাকে কানেক্ট করেছি, মানে কি, এর মাধ্যমে আমরা কোনো কারেন্ট বা ভোল্টেজটাকে আমরা এখানে ফিড করছি। এই অবস্থায় আমরা এই দুটো যে ফেজের যে ওয়াইন্ডিং আছে, রেড ফেজ এবং ইয়েলো ফেজ, সেই দুটো ফেজের ওয়াইন্ডিং এর মধ্যে আমরা ভোল্টেজটাকে ফিড করেছি। তাহলে এই অবস্থায় এখানে কি কারেন্ট কতটা ফ্লো করা উচিত, তোমাদের মতে কি বলে? আমরা কিন্তু এই টার্মিনালগুলো সব ওপেন রেখেছি, এগুলো কোনো শর্টিং কিছু নেই। তাহলে এই অবস্থায় এর মধ্যে কারেন্ট কতটা ফ্লো করা উচিত, ভোল্টেজ যখন দিচ্ছি তখন কতটা কারেন্ট এই রাস্তায় ফ্লো করা উচিত বলো? 0।
জিরোই ফ্লো করা উচিত, কারণ এই কারেন্টটা ধরো এদিক দিয়ে পজিটিভটা এলো, ভোল্টেজটা পজিটিভ ভোল্টেজ এখানে এলো, কিন্তু সেটা রিটার্ন করবে কোথায়? এখানে তো কোনো মানে পাথ নেই, তো কোনো পাথ তো নেই, তার মানে কারেন্ট তো ফ্লো করার জায়গা পাচ্ছে না। তাহলে আমরা কি জানি? মেগারের মাধ্যমে তো আমরা রেজিস্ট্যান্সই মাপছি। তাহলে আর ইজিক্যাল টু আমরা কি জানি? আর ইজিক্যাল টু হচ্ছে আমরা যতটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি বা যতটা আমরা কারেন্ট যতটা পাচ্ছি। তাহলে ভি বাই আই, এখন আইটা তো আমার জিরো, তাহলে রেজিস্ট্যান্স কত আসা উচিত? আইডিয়ালি এটা ইনফিনিটি আসা উচিত, তাই না? ইনসুলেশনটা রেজিস্ট্যান্স ইনফিনিটি আসা উচিত। আর যদি ধরো কোনো কোনো তার মানে যদি ইনফিনিটি আসে বা হাই ভ্যালু আসে, একদম এক্স্যাক্টলি ইনফিনিটি আসবে না, কারণ কিছু লিকেজ কারেন্ট ফ্লো করবে, তার জন্য হয়তো লো রেজিস্ট্যান্স একটু আসতে পারে, মানে ইনফিনিটি তো আসা সম্ভব না, একদম হাইয়েস্ট ভ্যালু হয়তো এলো না। কোনো একটা ধরো 5000 মেগা ওহমের মেগা, সেখানে হয়তো তুমি 4000 পেলে বা 3000 মেগা ওহম পেলে, ঠিক আছে? তো এরকম একটা হাই ভ্যালু আসবে, তার একটা রেঞ্জ আছে যে কত ভ্যালু পর্যন্ত অ্যালাউয়েবল, সেই রেঞ্জটা দেখতে হবে। সেই রেঞ্জ অনুযায়ী যদি আমরা দেখি যে আমাদের যে পারমিসিবল ভ্যালুটা আছে রেজিস্ট্যান্সের, ইনসুলেশন রেজিস্ট্যান্সের, আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা তার থেকে বেশি আছে, তাহলে আমরা বলবো ইনসুলেশনটা ঠিক আছে। আর যদি দেখি যে ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালু আমাদের পারমিসিবল ভ্যালুর থেকে কম আছে, তাহলে বলবো যে আমাদের ইনসুলেশনটা ড্যামেজ হয়ে গেছে বা ইনসুলেশনে কোনো প্রবলেম দেখা দিয়েছে। এখন যদি এখানে শর্ট থাকতো, কোনো কারণে ধরো ইন্টারনালি শর্ট যদি থাকতো, বা নেই কিন্তু ধরো কোনো কারণে যদি ভেতরে ধরো কোনো ফেস টু ফেস শর্ট হয়ে গেছে, তখন কি হবে? তখন আমার নিশ্চয়ই এটা পয়েন্টারটা ইনফিনিটির দিকে পয়েন্ট করবে না, তখন এই কাঁটাটা কোন দিকে চলে আসবে? তখন এই কাঁটাটা জিরোর দিকে পয়েন্ট করবে, ঠিক আছে? তখন কিন্তু আমরা বুঝবো যে ইনসুলেশনটা খারাপ হয়ে গেছে। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে? মোটরের যখন আমরা রুটিন টেস্ট করছি ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপার জন্য, তখন আমাদেরকে প্রত্যেকটা ফেজের মধ্যে, যেমন এখানে আমি রেড আর ইয়েলোর মধ্যে দেখলাম, সেরকম ভাবে ইয়েলো আর ব্লুর মধ্যেও দেখবো। হ্যালো। দেখা যাচ্ছে? হ্যাঁ ডিসপ্লে স্যার, দেখা মাঝে যাচ্ছে? মাঝে কেটে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা লাইনের প্রবলেম। দেখো এইরকম ভাবে আমরা ইনসুলেশনটা কিন্তু প্রত্যেকটা ফেজের মধ্যে মাপবো, মানে রেড টু ইয়েলো মাপবো, ইয়েলো টু ব্লু মাপবো, ব্লু টু রেড মাপবো, বুঝতে পেরেছো? মানে প্রত্যেকটা ফেজের মধ্যে আমরা এইভাবে ইনসুলেশন রেজিস্ট্যান্সটাকে মেপে ফেলবো। এবং তারপরে আমরা কি করবো? এগুলো তো পার ফেজের মধ্যে হয়ে গেল, তারপরে আমরা যেটা করবো, তারপরে আমরা একসঙ্গে আর্থের মধ্যে মাপবো, ঠিক আছে? যখন আমাদের পার ফেজ গুলো মাপা হয়ে যাবে, আমরা তখন প্রত্যেকটা ফেজের সঙ্গে আর্থের মধ্যে মাপবো। সেটা কিরকম? মানে বডি বা ফ্রেমের মধ্যে মাপবো। যেমন এখানে এই মেটালিক যে ফ্রেমটা আছে, মোটরের ফ্রেম আছে, তার সঙ্গে তার ওয়াইন্ডিংটা শর্ট হওয়া উচিত নয়? উচিত কি? আমরা যদি এখানে ধরো একটা কারেন্ট পাঠাই, মানে এই যে আমাদের রেড ফেজের মধ্যে যদি ধরো আমরা একটা কারেন্ট পাঠাই, কিভাবে পাঠাবো? আমরা এই লাইন টার্মিনাল থেকে এই রেড ফেজের সঙ্গে জুড়ে দিলাম, আর গ্রাউন্ড টার্মিনালটাকে ধরো আমরা ফ্রেমের সঙ্গে জুড়ে দিই, টার্মিনাল যেটা এটাকে ধরো আমরা ফ্রেমের সঙ্গে জুড়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই অবস্থায় কি আমাদের কারেন্ট ফ্লো, যদি আমরা এই হ্যান্ডেল ঘোরা মানে ভোল্টেজ জেনারেট করি, সেই অবস্থায় কি এখানে কোনো ফ্লো করা উচিত? এর সঙ্গে কি আমার এটা কি শর্ট আছে? বডিটা ফ্রেমটা কি শর্ট থাকা উচিত? কি মনে হয়? বলো। এটা যদি আমরা করি, রেড ফেজের সঙ্গে আমরা লাইনটাকে যুক্ত করলাম, হ্যাঁ বলো। আবার বলুন স্যার, শুনতে পেলাম না ঠিকঠাক। দাঁড়াও দাঁড়াও, ইন্টারনেটটা কানেক্ট করি। দেখতে পাচ্ছ এবার? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, আমি যেটা বলতে চাইছি, আমার এই মেগার আছে, আমার মেগারের 3টে টার্মিনাল আছে GLE। আমি লাইন যেটা আছে মেগারের, সেটাকে আমি রেড ফেজের সঙ্গে যুক্ত করলাম, আর জি যেটা টার্মিনাল আছে মেগারের, সেটাকে আমি এই মোটরের যে ফ্রেমটা, মোটরের যে ফ্রেম মানে মোটরের যে বাইরের বডিটা, তার সঙ্গে যুক্ত করলাম। তখন আমরা এই মেগারের হ্যান্ডেলটাকে ঘোরাচ্ছি, মানে ভোল্টেজ জেনারেট করছি। তো সেই অবস্থায় তোমাদের মতে কি হওয়া উচিত? কারেন্ট কি ফ্লো করা উচিত? এই মানে এর মধ্যে ডিসপ্লেতে কি আসা উচিত? মানে আইডিয়ালি কি আসা উচিত? হ্যাঁ, কারেন্ট ফ্লো করা উচিত না। কারেন্ট ফ্লো করা ইনফিনিটি উচিত আসা নয়, উচিত। ইনফিনিটি আসা উচিত। কারেন্ট তো ফ্লো করা উচিত নয়, কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমাদের ওয়াইন্ডিং এর সঙ্গে যে ফ্রেমটা, সেটা তো কোনোভাবেই শর্ট হওয়া উচিত নয়।
তার মানে আমাদের ইনফিনিটি আসা উচিত। তার মানে যদি আমাদের ইনফিনিটি আসে বা হাই ভ্যালু আসে, তাহলে আমরা বলবো যে আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্স ইন বিটুইন দ্য ওয়াইন্ডিং অ্যান্ড দ্য ফ্রেম ইজ ইন গুড কন্ডিশন। আর যদি দেখি কম আসছে, মানে 0 আসছে বা খুব লো আসছে, তার মানে বুঝবো যে কোনো কারণবশত ওই ফেজের ওয়াইন্ডিং এর সঙ্গে আমার বডিটা শর্ট হয়ে গেছে, ঠিক আছে, বা কোনো লিকেজ পাথ পেয়ে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটি ফেজের সঙ্গে, শুধু রেড ফেজের সঙ্গে করবো তা নয়, রেড ফেজের সঙ্গে করবো আর্থের, মানে রেড টু আর্থ করবো, রেড টু আর্থ আমরা মাপবো, ইয়েলো টু আর্থ মাপবো, ইয়েলো ফেজ টু আর্থ মাপবো, ব্লু ফেজ টু আর্থ মাপবো, ঠিক আছে, ব্লু ফেজের সঙ্গে আমরা আর্থের রেজিস্ট্যান্স মাপবো। এভাবে প্রত্যেকটা ফেজের সঙ্গে আমরা আর্থের রেজিস্ট্যান্স মাপলাম। এটা হলো একটা মেগার। আরেকটা মেগারে কি করলাম না, রেড ফেজের সঙ্গে আমরা ইয়েলো ফেজ মেপেছি, ইয়েলো ফেজের সঙ্গে আমরা ব্লু ফেজ মেপেছি, ব্লু ফেজের সঙ্গে আমরা রেড ফেজ মেপেছি। এরকম করে ফেজ টু ফেজ আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করব, অ্যাজ ওয়েল অ্যাজ ফেজ টু আর্থ আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করব। ফেজ টু আর্থ অর্থাৎ যেহেতু এই যে মেটালিক যে ফ্রেমটা যেহেতু আর্থের সঙ্গে কানেক্টেড, সুতরাং আমরা বলতে পারি যে এটা ফেজ টু আর্থ। তো এইভাবে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স গুলোকে চেক করব। এবং কোন যন্ত্রের মাধ্যমে করব, সেই যন্ত্রের নাম হচ্ছে মেগার। সেই মেগার যন্ত্রের মধ্যে 3টি টোটাল টার্মিনাল থাকে, জি, এল অ্যান্ড ই, ঠিক আছে। তো এই টেস্টটা খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট। আমি এই মেগার টেস্ট সংক্রান্ত আরো কিছু ডিটেল পরের ক্লাসে ডিসক্রাইব করব, ঠিক আছে। আজকে আমরা এই পর্যন্তই ডিসকাস করলাম। এর মধ্যে কি কারো কোনো ডাউট আছে? অজয় কুমার, অজয় কুমার, বিজয় ঘোষ, বিজয় ঘোষ, হ্যাঁ স্যার। বলো কি যন্ত্রের মাধ্যমে ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করে? কোন যন্ত্রের মাধ্যমে? যে যন্ত্রের মাধ্যমে ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করে সেই যন্ত্রের নামটা বলো। শুনতে হবে তো। চন্দন পাল, হ্যাঁ স্যার। কোন যন্ত্রের মাধ্যমে ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করবে? মেগার যন্ত্র। মেগার যন্ত্রে কটা টার্মিনাল আছে? মেগার যন্ত্র 3টে টার্মিনাল আছে। হ্যাঁ, দিয়ে কোন টার্মিনালটাকে যুক্ত করবে? ধরো তুমি দুটো ফেজের মধ্যে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স চেক করবে, রেড ফেজ আর ইয়েলো ফেজের মধ্যে, তুমি কি করবে? মেগারটাকে কোথায় কানেক্ট করবে? মেগারের কোনটাকে কোথায় কানেক্ট করবে? ফেজের সাথে জি এবং এল এর সাথে কন্ট্যাক্ট করবে এবং আর্থিং ওয়ারটা গ্রাউন্ড করবে। আর্থিং ওয়ারটাকে কোনো আর্থিং এর সঙ্গে যুক্ত করে দেবে, দিয়ে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা চেক করবে, ঠিক আছে। ঠিক আছে, পরের ক্লাসে আমরা আরো ডিটেলে বলবো যে ইনসুলেশন রেজিস্ট্যান্স কিরকম থাকা উচিত, আরো কি কি রুটিন টেস্ট আছে সেগুলোও দেখবো।